হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ড্রামা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ড্রামা শুরু হচ্ছে আমাদের হিরো নানঝোকে দিয়ে। সে একজন অ্যানিমেশন কোম্পানির সিইও, যাকে দেখে মনে হয় সে গম্ভীর আর দায়িত্বশীল। এরপর এন্ট্রি হয় আমাদের হিরোইন জিনশির, যে কিনা অসম্ভব পরিশ্রমী একটা মেয়ে। ছোটখাটো হাজারটা কাজ করে সংসার চালায়, আর তার উপর একটা কোম্পানিতে কার্টুনিস্ট হিসেবেও কাজ করে। দৃশ্যটা এবার চলে যায় ডিফার স্টার কোম্পানিতে, যেখানে জিনশিন কাজ করে। নানঝো আসে সেখানে। এই কোম্পানির সাথে নানঝোর একটা চুক্তি ছিল, কিন্তু নানঝো সেই চুক্তি বাতিল করে দেয়, কারণ ডিফার স্টার নাকি পুরনো বিখ্যাত শিল্পীদের কাজ চুরি করে। কিন্তু সেখানে বসে থাকা সিইও, যিনি কিনা এই চুরির মূল হোতা, দোষটা চাপিয়ে দেন নিরীহ জিনশির উপর। অথচ জিনশি সেই সিইওর কথাতেই কাজটা করেছিল। নানঝোর আগে ফুসছিল, নিজের হাত ছড়াতে গিয়ে জিনশির হাতের সব কাগজ ফেলে দেয়, আর সেগুলোর উপর দিয়েই হেঁটে চলে যাচ্ছিল। জিনশির মাথা গরম। সে নানঝোকে সোজা দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে বলে, আমি একজন শিল্পী, আর আপনিও এই লাইনের মানুষ। তাহলে আমার কাজের প্রতি আপনার সম্মান দেখানো উচিত। আপনি যতগুলো পাতা নষ্ট করেছেন তার জন্য ক্ষতিপূরণ দিন, নয়তো আমি আপনাকে আদালতে নিয়ে যাব। নানঝো যেন পাথরের মতো চুপচাপ টাকাটা ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। এই কাণ্ডের ফলস্বরূপ জিনশির চাকরিটা চলে যায়। মন খারাপ করে সে তার জুনিয়র কাম অ্যাসিস্ট্যান্ট জিয়াং এর কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। দেখেই বোঝা যায় জিয়াং মনে মনে জিনশিকে পছন্দ করে, যদিও এখনো বলতে পারেনি। এরপর আসে জিনশির বন্ধু সু। সে জিনশির জন্য চকলেট আর কিছু নগদ টাকা নিয়ে আসে, জানায় যে লটারি জিতে এগুলো পেয়েছে। জিনশি তো মহা খুশি, কিন্তু আসল সত্যটা হলো সু এগুলো পাঠিয়েছিল জিনশির ভাইয়ের মাধ্যমে। জিনশির ভাই তাকে বলেছিল যে সে নাকি বাইরে পড়াশোনা করছে, কিন্তু আসলে সে শহরেই কাজ করছিল তাদের পারিবারিক ঋণ শোধ করার জন্য। এদিকে নানঝোর পারিবারিক আইনজীবী তার অফিসে আসেন, জানান যে নানঝোর বাবার উইল অনুযায়ী কোম্পানিতে নানঝোর থাকতে হলে 10% শেয়ার দরকার, যেটা তার বাবা তার বন্ধু মিস্টার জুকে দিয়ে গেছেন। কারণ মিস্টার জু নাকি নানঝোর বাবাকে খারাপ সময় অনেক সাহায্য করেছিলেন, তাই তাদের পরিবারের খেয়াল রাখার জন্য মিস্টার জু এর মেয়েকে নানঝোকে বিয়ে করতে হবে। এটাই তাদের বাবার শেষ ইচ্ছা। এই কথা শুনে নানঝো তার অ্যাসিস্ট্যান্ট জিয়াং এর কাছে সেই মেয়েটির সব ডিটেলস চায়। শুনেই তো সে ভেবাচিকা, আরে এই তো সেই মেয়েটা যে আজ সকালে তার সাথে দুর্ব্যবহার করেছিল। এবার গাড়িতে বসে জিয়াং নানঝোকে জিজ্ঞাসা করে, আপনাকে কি সত্যি তাকে বিয়ে করতে হবে? নানঝো উত্তর দেয়, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল, আমি এটা পূরণ করতে চাই, কিন্তু তাকে ডেট করার সময় নেই, তাই সরাসরি বিয়ের প্রস্তাব দিব। জিয়াং বুদ্ধি খাটায়, সবকিছু আমার উপর ছেড়ে দিন, তার পরিবারের অনেক ঋণ আছে, তাই প্রায়শই গুন্ডারা টাকা চাইতে আসে। আপনি কোনোভাবে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিন, তাহলে সে আপনার প্রেমে পড়ে যাবে। এই প্ল্যান অনুযায়ী কিছু গুন্ডা এসে জিনশিকে ধরে। ঠিক সময়ে নানঝো সেখানে প্রবেশ করে তাকে বাঁচিয়ে নেয়। জিনশি অবাক, আরে সে আমাকে বাঁচাতে কেন এলো? নানঝো তাকে গাড়িতে বসতে বলে। জিনশি সাহায্য করার জন্য ধন্যবাদ জানালে নানঝো আর দেরি না করে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? জিনশি তো আকাশ থেকে পড়ে, আমি আপনাকে কিভাবে বিয়ে করতে পারি? আমি তো আপনাকে চিনিই না। নানঝো তখন দুটি বিকল্প দেয়, হয় তুমি আমাকে বিয়ে করো, নয়তো রেজিস্টার্ড ম্যারেজ করো। জিনশি চোখ কপালে তুলে বলে, আরে এগুলো কেমন বিকল্প? এগুলো তো একই। তখন বৃষ্টিতে জিনশি ভিজে গিয়েছিল, তাই নানঝো নিজের কোট খুলে তাকে দিতে যাচ্ছিল, কিন্তু জিনশি ভুল বুঝে দুটো চর মেরে ওখান থেকে দৌড়ে পালায়। জিয়াং এবার নতুন আইডিয়া নিয়ে আসে, কখনো জিনশির জন্য বই পাঠায়, আবার কখনো অনেক খাবার, কিন্তু কোনো কিছুই কাজে আসে না। জিয়াং শেষমেশ বলে, আপনার তার জন্য একটা রোমান্টিক প্রস্তাবের পরিকল্পনা করা উচিত। মেয়েরা এমন জিনিস খুব পছন্দ করে। অদ্ভুত ব্যাপার হলো, এই প্রস্তাবের আয়োজন করার কাজটা পরোক্ষভাবে জিনশির কাছেই আসে। এখন যখন সে সেই প্রস্তাবটি আয়োজন করছিল, ঠিক তখনই গু নানঝো সেখানে চলে আসে। জিনশিকে সেখানে দেখে সে অবাক। তার সামনে আংটি এনে এমন ভাবে প্রস্তাব করে, যা খুবই মজার ছিল। তার চেহারায় একদম মনে হচ্ছিল না যে সে তাকে প্রস্তাব করছে, বরং মনে হচ্ছিল জোর করে প্রস্তাব করা। এই সময় জিনশির কিছু বন্ধুও সেখানে আসে, যারা এসব দেখে চিল্লাচিল্লি শুরু করে আর ভিডিও বানাতে থাকে। যে নানঝো তাকে আংটি পরাতে যাচ্ছিল, জিনশি হাত ছড়িয়ে নিয়ে বলে, আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? আমি তো তোমাকে চিনিই না। নানঝো নির্লিপ্ত ভাবে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, ততক্ষণ তুমি ভেবে নাও এবং তারপর আমাকে জানিয়ে দাও। 5 সেকেন্ড শেষ হলে সে বলতে বলে, কিন্তু জিনশি তখনও মানা করে দেয়। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সে মানা করে ওখান থেকে চলে যায়, কিন্তু আবার তার কাছে ফিরে আসে নিজের পাওনা টাকা চাইতে, যা সে ইতিমধ্যেই পরিশোধ করে দিয়েছিল। যে সে হঠাৎ করে পড়তে যাচ্ছিল, নানঝো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু জিনশি তাকে এত কাছে দেখে তার পায়ে লাথি মেরে ওখান থেকে চলে যায়। আর নানঝোর মুখটা তখন একদম দেখার মতো ছিল। জিয়াং এর সব আইডিয়া যখন ব্যর্থ, পরের দিন নানঝো অফিসে গিয়ে তার উপর রেগে যায়। জিয়াং নতুন আইডিয়া নিয়ে হাজির, আমার কাছে আরো একটি আইডিয়া আছে, আপনি তাকে একটি হ্যান্ডব্যাগ দিন, কারণ মেয়েরা হ্যান্ডব্যাগ খুবই পছন্দ করে। নানঝো জিনশির কলেজে অনেক হ্যান্ডব্যাগ পাঠিয়ে দেয়, যা দেখে সে রেগে আগুন। সোজা নানঝোর অফিসে গিয়ে পৌঁছায়। রিসেপশনিস্টকে গু নানঝো সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তার সাথে দেখা করতে পারবেন না, কিন্তু জিনশি রিসেপশনিস্টকে ফাঁকি দিয়ে নানঝোর কাছে পৌঁছে যায়। সেখানে সে তাকে তার সব উপহার ফিরিয়ে নিতে বলে। নানঝো জানায়, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ কাজ করছি, তাই তুমি পরে এসো। জিনশি বলে, যতক্ষণ না আপনি উপহারগুলো ফিরিয়ে নেবেন, আমি এখান থেকে কোথাও যাব না। নানঝো তখন জিজ্ঞাসা করে, যদি আমি উপহারগুলো ফিরিয়ে নেই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? জিনশি পাল্টা জিজ্ঞাসা করে, আমি কেন তোমাকে বিয়ে করব? নানঝো
আত্মবিশ্বাসের সাথে বলে, কারণ আমি সুদর্শন, স্মার্ট এবং বুদ্ধিমান, তাই তুমি আমাকে বিয়ে করে নাও। এই সব বলতে বলতে সে জিনসির দিকে এগিয়ে যাচ্ছিল, যার কারণে পিছিয়ে যেতে যেতে সে সোফায় পড়ে যায়। পড়তে পড়তে সে নানঝোর টাই ধরে ফেলে, যার ফলে সেও তার উপর পড়ে যায় এবং দুজনের দুর্ঘটনাবশত একটু চুমু হয়ে যায়। এখন তাদের এই অবস্থায় অফিসের সব কর্মচারী দেখে ফেলে। সে নানঝো তাদের সবাইকে একসাথে দেখে, তখনই সে হঠাৎ করে অজ্ঞান হতে শুরু করে, কারণ অতীতের তার সাথে এমন কিছু ঘটেছিল যার কারণে সে ভীরকে ভয় পেত। এই বিষয়ে আমরা পরে জানতে পারবো। এই সময় সেখানে নানঝোর অ্যাসিস্ট্যান্ট জিয়াংও চলে আসে, যে তাদের দুজনকে অবস্থায় দেখে চুপচাপ ফিরে যায়। এরপর নানঝো জিয়াংকে আবার ডেকে তার কাছ থেকে একটা বিবাহ চুক্তি করায়। এই চুক্তিতে পার্টি এ নানঝো এবং পার্টি বি জিনসি তাদের আলাদা আলাদা ধারা রাখে। এই চুক্তি তৈরি করতে করতে পুরো রাত কেটে যায়, কারণ এর মধ্যে 281টি ধারা ছিল। সকাল পর্যন্ত চুক্তি তৈরি হয়ে যায়, যেখানে উভয় পক্ষে স্বাক্ষর করে এবং একে অপরের সাথে হাত মিলায়। সকাল হতে জিয়াং তাদের দুজনের জন্য সকালের নাস্তা তৈরি করে। সকালের নাস্তার টেবিলের জিনসিকে খেতে দেখে নানঝো বিরক্ত। তোমার মধ্যে একদমই কোনো শিষ্টাচার নেই, তুমি কি আওয়াজ না করে খেতে পারো না? জিনসি পাল্টা উত্তর দেয়, আমি তো এভাবেই খাই এবং জানি না তুমি এই খাবার কিভাবে খাও। এটা বলি সে উঠে চলে যায়। নানঝো রেগে গিয়ে বলে, আমারও সকালের নাস্তা হয়েছে, চলো অফিসে যাই। এরপর আমরা দেখি যে জিনসি কলেজে যাওয়ার জন্য তার বাস মিস করেছিল। যেই সে নানঝোর গাড়ি সেখানে আসতে দেখে সে গাড়ির সামনে এসে দাঁড়ায় আর অনুরোধ করে যে সে যেন তাকে কলেজে নামিয়ে দেয়, কারণ তার দেরি হয়ে গেছে। কিন্তু নানঝো জিয়াংকে তাকে অপেক্ষা করে এগিয়ে যেতে বলে। জিনসি তখন তাকে চুক্তিধারা মনে করিয়ে দেয় আর বলে এরপর থেকে সে তাকে কখনো বিরক্ত করবে না, তাই সে দয়া করে এইবার তাকে সাহায্য করুক। তার অনেক অনুরোধের পর নানঝো রাজি হয় আর তাকে গাড়ির ভেতরে ডেকে নেয়। যেই সে তাকে কলেজে নামিয়ে দেয়, তখনই সেখানে তার বন্ধুরা আসে আর জিনসিকে জিজ্ঞাসা করে, তুমি সারা রাত কোথায় ছিলে? তখনই গাড়ি থেকে নানঝো বের হয় আর তাকে ব্যাগ দিয়ে বলে যে তুমি এটা গাড়িতেই ভুল করে রেখে গিয়েছিলে। এরপর সে তার বন্ধুদের সামনে জহির করতে শুরু করে আর নিজেকে পরিচয় করিয়ে দিয়ে জানায় যে আমি এর বাগদত্ত। এখানে বাগদত্ত মানে হলো যার বিয়ে আগে থেকে ঠিক হয়ে গেছে, মানে দুজনের বিয়ে প্রতিশ্রুতি বা চুক্তি হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক বিয়ে বাকি। এবং তার ফোন ছিনিয়ে নিয়ে নিজের নাম্বার হাবি নামে সেভ করে দেয়। নানঝো জিনসিকে বলে, এখন আমাদের লোকেদের সামনে এভাবে আচরণ করতে হবে, তাই এই বিষয়ে খেয়াল রাখো। এটা বলে সে অফিসের জন্য চলে যায়। এখন এই খবর পুরো কলেজে ছড়িয়ে পড়ে। তখন ইয়ান এই বিষয়ে জিনসিকে জিজ্ঞাসা করে। জিনসি বলে হ্যাঁ, সে তাকে ভালোবাসে এবং সে তাকে বিয়ে করতে চায়। এটা শুনে ইয়ান মন খারাপ করে, কারণ সেও তাকে পছন্দ করত আর সে উঠে ওখান থেকে চলে যায়। কিন্তু জিনসি সুকে সব কথা জানিয়ে দেয় যে এই সব শুধু একটি চুক্তি অনুযায়ী হচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি জিনসি কলেজের বাইরে একজন বিক্রেতাকে বই 90% ছাড়ে বিক্রি করতে দেখে। সে সেই বিক্রেতাকে বলে, আমি আপনার এই বইগুলো বেশি দামে বিক্রি করতে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য আমাকে 20% কমিশন দিতে হবে। এরপর সে সেই বইগুলোকে ইউনিভার্সিটির অন্যদিকে নিয়ে গিয়ে 50% ছাড়ে বিক্রি করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে পুলিশ এসে তাকে ধরে ফেলে এবং জেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমাদের নানঝো একটি গুরুত্বপূর্ণ মিটিং এ থাকাকালীন জিনসির ফোন আসে। সে জানায় যে সে জেলে আছে আর তাকে সেখান থেকে বের করার অনুরোধ করে। নানঝো মিটিং ছেড়ে তাকে জেল থেকে বের করতে যায়। জামিন করানোর পর সে জিনসিকে বলে যে সে চুক্তির ধারা ভেঙেছে, এখন এর ক্ষতিপূরণ কিভাবে দেবে। জিনসি বলে যে সে তাকে টাকা ফিরিয়ে দেবে এবং এটা বলে সে চলে যায়। কলেজে পৌঁছে জিনসি তার শিক্ষকের কাছে জানতে পারে যে তার পরিবার যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারা টাকা ফেরত না পাওয়ায় জিনসির হোস্টেলের পাইপ ভেঙে দিয়েছে। এর ফলে তার রুমমেটদেরও অনেক সমস্যা হয়েছে এবং তারা জিনসিকে হোস্টেল ছেড়ে যেতে বলছিল। জিনসি সব শুনে তাদের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে সবকিছুর জন্য টাকা দেবে এবং এরপর সে তার জিনিসপত্র নিয়ে হোস্টেল ছেড়ে চলে যায়। থাকার জায়গা না থাকায় জিনসি তার বন্ধু সুকে ফোন করে জিজ্ঞাসা করে যে সে তার বাড়িতে থাকতে পারবে কিনা। সু জানায় যে সে ছুটিতে বাইরে আছে। এর বেশি কথা বলার আগে জিনসির ফোন বন্ধ হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, যার ফলে সে খুব ঘাবড়ে যায়। কোনো উপায় না দেখে সে নানঝোর বাড়ির দিকে যেতে থাকে। লিফটও সে লোকটি থেকে অনুসরণ করে। সে তাড়াতাড়ি লিফট থেকে বেরিয়ে নানঝোর ফ্লোরে পৌঁছায় এবং অনেকবার নক করার পরও যখন কেউ দরজা খুলে না, তখন জিনসি তার বাড়ির পাসওয়ার্ড মনে পড়ে যায়, কারণ সেদিন নানঝো তার সামনেই দরজা খুলেছিল। তাই সে তাড়াতাড়ি পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকে যায়। যে সে ভিতরে যায় তখনই তার মনে হয় যে লোকটি তাকে অনুসরণ করছিল না, বরং সে পাশের ফ্ল্যাটেই থাকে। তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর আমরা নানঝোকে দেখি যে বাড়িতে ফিরে। বাড়ির আলো জ্বালা দেখে সে ভাবে হয়তো কোনো চোর এসেছে এবং ঘরের ভেতরে কাউকে শুয়ে থাকতে দেখে সে পুলিশকে ফোন করে দেয়। সে ব্যাট নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই জিনসির পানি তৃষ্ণা পায় এবং সে পানি খাওয়ার জন্য বাইরে আসতে শুরু করে। নানঝো তার উপর হামলা করতে যাচ্ছিল কিন্তু তাকে দেখে থেমে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে নানঝো তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে। তখন সে তাকে সব কথা জানায়। তখনই সেখানে পুলিশ আসে, কারণ নানঝো পুলিশকে ফোন করেছিল। নানঝো তাদের জানায় যে ভুল বোঝাবুঝির কারণে সে ফোন করেছিল। এটা শুনে পুলিশ তাকে হালকা বকাঝকা করে সেখান থেকে চলে যায়। এরপর নানঝো জিনসিকে বাড়িতে থাকার অনুমতি দেয়। মধ্যরাতে আমরা দেখি যে জিনসি রাতে ক্ষুধা পায়, তাই সে কিছু খাবার খাওয়ার জন্য ফ্রিজ খোলে, কিন্তু তার বেশি আওয়াজ করার কারণে নানঝোর ঘুম আসছিল না। তাই সে বিরক্ত হয়ে তার কাছে আসে এবং বলে যে এটা আমার ঘুমানোর সময়, তাই এই সময় তুমি বাড়ির ভেতরে এভাবে আওয়াজ করতে
করতে পারবে না, এটা বলে সে নিজের ঘরে ফিরে যায়। পরের দিন সকালে জিনসি ফিরে যাওয়ার জন্য তৈরি হয়, তখন নানঝো তাকে তার আগের দিনের ছড়ানো আবর্জনা প্রথমে পরিষ্কার করতে বলে। প্রথমে সে তাকে টেবিলের উপর পড়ে থাকা পানি পরিষ্কার করায়, তারপর সে তাকে বেডশিট ঠিক করায় যা সে ঠিকমতো ভাঁজ করেনি, এবং তাকে তার তোয়ালে ঠিকমতো রাখতে বলে যা সে বাথরুমে ফেলে রেখেছিল। এরপর জিনসি তার বন্ধু সুয়ের বাড়িতে থাকতে চলে যায় এবং তাকে সবকিছু জানায়। অন্যদিকে আমরা জিনসির ভাই জোয়ানকে দেখি, যে ঋণের কিছু টাকা পরিশোধ করার জন্য ঋণদাতার কাছে যায়। তখন ঋণদাতা জানায় যে তার পুরো ঋণ কেউ আগে পরিশোধ করে দিয়েছে। যখন জোয়ান তার কাছ থেকে সে লোকটির ঠিকানা জিজ্ঞাসা করে, তখন সে তাকে একজন আইনজীবীর কার্ড দেয়। তাই জোয়ান সে আইনজীবীর সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে সে নানঝোকে দেখে এবং জানতে পারে যে আসলে তার ঋণ নানঝোই পরিশোধ করেছে। এরপর আমরা দেখি যে জিনসি একটু নতুন চাকরি পেয়েছে, যেখানে তাকে 1 সপ্তাহের মধ্যে একটা নতুন প্রজেক্ট জমা দিতে হবে। এটা তার জন্য একটা বড় সুযোগ ছিল, তাই সে এটা হাতছাড়া করতে চায়নি এবং সে জানতো যে সে এত তাড়াতাড়ি এই কাজটি করতে পারবে না। এর জন্য সে ইয়ানের সাহায্য চায়, কিন্তু সে তার কাজের সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে তাকে পছন্দ করত এবং সে নানঝোকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু জিনসি অনেক বোঝানোর পর সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এখন যখন তারা দুজন একসাথে থাকে, তখনই নানঝো জিনসিকে ফোন করে এবং তাকে জানায় যে আজ সন্ধ্যায় তাকে আমার সাথে একটা ডিনারের অনুষ্ঠানে যোগ দিতে হবে, তাই কিছু আনুষ্ঠানিক পোশাক পরে এসো। জিনসি চাকরির ইন্টারভিউর মতো পোশাক পরে চলে যায়, যা দেখে নানঝোর খুব রাগ হয়। তখন জিয়াং তাকে পরামর্শ দেয় যে আপনি তাকে একটা নতুন পোশাক কিনে দেন। এখন যেই সে পোশাক কিনে দিতে যাচ্ছিল, তখনই পিছন থেকে সে লোকটি আসে যে নানঝোকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, এবং সে জিজ্ঞাসা করে যদি আমি ভুল না করি তাহলে কি ইনি আপনার বাগদত্তা? নানঝো হ্যাঁ বলে। এরপর সবাই ডিনার করার জন্য চলে যায়। ডিনারের সময় অন্য পক্ষ নানঝোকে ড্রিঙ্ক করার জন্য বলে। তখন জিয়াং জিনসিকে মেসেজ করে বলে যে নানঝো বেশি ড্রিঙ্ক করে না, তাই তার বদলে তুমি ড্রিঙ্ক করে নাও, এবং এমনটা করার জন্য আমি তোমাকে টাকাও দেব। এটা শুনে জিনসি রাজি হয় এবং নানঝোর অনেক প্রশংসা করতে করতে তার বদলে নিজে ড্রিঙ্ক করতে শুরু করে। কিন্তু এখানে সে টাকার লোভে একটু বেশি মাতাল হয়ে যায় এবং সে একদমই অন্য কোথাও যাওয়ার অবস্থাই ছিল না, তাই নানঝো তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পৌঁছে আমরা দেখি যে জিনসি বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে, কখনো সে গান গায় আবার কখনো নাচে। নানঝো তাকে অনেক সামলানোর চেষ্টা করে, কিন্তু তার জন্য এটা বেশ কঠিন ছিল। তবে কোনোভাবে জিনসি ঘুমিয়ে পড়ে। তার ঘুমিয়ে পড়ার পর নানঝো তার ব্যাগ থেকে একটি ডায়েরি বের করে পড়ে। এটা দেখে সে জানতে পারে যে জিনসি একজন খুব কঠোর পরিশ্রমী মেয়ে এবং সে খুব কম টাকায় নিজের দিন চালায়। শুধু তাই নয়, সে একটুও টাকা নষ্ট করে না এবং সে সেই ডায়েরির মধ্যে প্রতিটি জিনিস লিখে রেখেছিল যে কাকে কত টাকা ফেরত দিতে হবে। এটা দেখে নানঝোর তার জন্য বেশ মায়া হয় যে সে কতটা দুর্দশাপূর্ণ জীবনযাপন করছে। তখনই আমরা দেখি যে জিনসি হঠাৎ করে উঠে বসে এবং নানঝোকে দেখতে শুরু করে। সে তাকে বলে যে আমার নুডলস খেতে হবে, কিন্তু তখনই তার বমি আসতে শুরু করে, তাই নানঝো তাকে তুলে বাথরুমে নিয়ে যায়। বমি করার পর জিনসি শাওয়ার চালু করে দেয় এবং নিজের সাথে নানঝোকে পুরো ভিজিয়ে দেয়। তখন কোনোভাবে নানঝো তাকে সামলে ঘরের ভিতরে নিয়ে যায়, যেখানে সে তাকে তয়লে দিয়ে মুছে দেয়, এবং যেই সে তাকে শুয়ে দিতে যাচ্ছিল তখন জিনসি তাকে জড়িয়ে ধরে এবং বলে যে দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমার ভয় লাগছে। নানঝো তাকে শান্ত করে এবং জড়িয়ে ধরে বলে যে আমি এখানেই আছি। এরপর সেও তার সাথে শুয়ে পড়ে। পরের দিন আমরা দেখি যে জিনসির ভাই জোয়ান নানঝোর সাথে দেখা করতে আসে, কারণ সে জানতে চেয়েছিল যে কেন সে তার ঋণ পরিশোধ করেছে। বাড়ির বাইরে পৌঁছে সে দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খুলে না এবং সে দরজা খোলা পায়, তাই সে ভিতরে যায়। সেখানে সে দেখে যে নানঝো এবং তার বোন একটি বিছানায় শুয়েছিল, যা দেখে তার খুব রাগ হয় এবং সে নানঝোকে একটি ঘুষি মারে, কিন্তু তখনই জিনসি উঠে যায় এবং তাকে থামিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা তাদের তিনজনকে একসাথে কথা বলতে দেখি, যেখানে জিনসি জানায় যে আমি নানঝোর সাথে ড্রিঙ্ক করেছিলাম এবং বেশি ড্রিঙ্ক করার কারণে আমি তার বাড়িতেই চলে এসেছিলাম। তখন জোয়ান বলে যে যদি সে তোমার নেশার সুযোগ নিত তাহলে কি হতো? জিনসি বলে যে এমন কিছু হতো না, আপনি ভুল বুঝছেন, এবং সে এখানে তাকে অনেক প্রশ্ন করতে শুরু করে। তখন জিনসি জানিয়ে দেয় যে আমরা দুজন বাগদত্তা। এটা শুনে তার ভাই চমকে যায় এবং জিনসিকে জিজ্ঞাসা করে যে আসলে তোমার এর মধ্যে কি পছন্দ হলো? তখন জিনসি বলে যে সে খুব সুদর্শন, তাই আমি তার প্রেমে পড়ে গেছি। জোয়ান বলে যে আচ্ছা, তাহলে বলো তোমরা দুজন প্রথমবার কবে দেখা করেছিলে? তখন এই কথার দুজনই আলাদা আলাদা উত্তর দেয়। সে জিনসিকে নানঝো সম্পর্কে জিজ্ঞাসা করে যে বলো সে কোথা থেকে পড়াশোনা করেছে এবং আরো অনেক কিছু জিজ্ঞাসা করে। এরপর সে নানঝোকে জিজ্ঞাসা করে যে জিনসি কি কি খাবার পছন্দ করে, কিন্তু এইসব কথা এড়িয়ে গিয়ে জিনসি বলে যে এইসব থেকে কোনো পার্থক্য হয় না, আমরা দুজনকে একে অপরকে ভালোবাসি আর এটাই গুরুত্বপূর্ণ। জোয়ান বলে যে তোমরা দুজন একে অপরের সম্পর্কে মৌলিক জিনিসও জানো না, তাহলে তোমাদের সম্পর্ক ভালো হবে না। এটা শুনে নানঝো বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি তার খেয়াল ভালোভাবে রাখবো। এখন যেহেতু এই বিষয়টি বেশ গরম হয়ে উঠেছিল, তাই জিনসি নানঝোকে ভেতরে পাঠিয়ে দেয় এবং তার ভাইয়ের সাথে একা কথা বলতে শুরু করে। জিনসি জোয়ানকে জানায় যে নানঝো তাকে খুব রোমান্টিক স্টাইলে প্রস্তাব করেছিল, যেখানে সে একদম নায়কের মতো দেখাচ্ছিল, তাই আমি তার উপর মুগ্ধ হয়ে গেছি এবং তাকে ভালোবাসতে শুরু করেছি। আমি তার সাথে বেশ খুশি, তাই তুমি তার উপর সন্দেহ করো না। এবং সে তাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। জিনসির ভাই যেটি জিনসি নানঝোকে বলে আমার ভাই আবার আসবে আমাদের
আমাদের পরীক্ষা করতে, তাই প্লিজ আমাকে কদিন তোমার এখানে থাকতে দাও। ওর সামনে আমাদের একদম সত্যিকারের স্বামী স্ত্রীর মতো থাকতে হবে। নানজো তখন চুক্তির কথা মনে করিয়ে দেয় যে বিরক্ত করা যাবে না। জিনসি বলে, আরে বাবা, অনুরোধ তো করতে পারি, যদি রাজি হও আমি তোমার জন্য যা চাও তাই করব। ব্যাস এই কথা শুনে নানজো জিনসির কাছ থেকে 20টা শর্ত লিখিয়ে নেয়, যেমন ঘরের সব কাজ করা, বাজার করা, রান্না করা, কাপড় ধোয়া, বাসন মাজা ইত্যাদি। জিনসি প্রথমে একটু আপত্তি করে, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না? নানজো তখন বলে, ঠিক আছে, ওদিকে দরজা আছে, তুমি যেতে পারো। আর কোনো উপায় না দেখে জিনসি রাজি হয়ে যায়। এরপর জোয়ান সুকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে জিনসি আর নানজোর এঙ্গেজমেন্ট হয়েছে? সু মিথ্যা বলে যে সে জানতো না। পরে জিনসি সুয়ের সাথে দেখা করে আর সু তাকে জানায়, তোমার ভাইকে বোকা বানানো কিন্তু সহজ হবে না, সে খুব চালাক। তখন জিনসি সুকে বলে, নানজোর বাড়িতে থাকতে অনেক কষ্ট হচ্ছে, সে আমাকে দিয়ে অনেক কাজ করায়, এসব করতে করতে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। পরের দিন নানজোকে দেখা যায় তার অফিসে। সে এক ফাইন্যান্সের সাথে তার বহু পুরনো স্বপ্নের প্রজেক্ট লেক জিংলিক নিয়ে কথা বলছে। প্রজেক্টটা অনেক বড় আর খরচা সাপেক্ষ, তাই বিনিয়োগকারী খুঁজছে সে। এর পরের দিন সে জিনসিকে দেখা যায় নানজোর অফিসে, তার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। খেতে খেতে তারা ছবি তুলতে শুরু করে, যাতে জিনসির ভাইকে বোঝানো যায় যে তারা সত্যি সত্যি ডেট করছে। নানজো অবশ্যই এভাবে ছবি তুলতে বারণ করে এবং তার ফোন নিয়ে ছবি ডিলিট করতে যাচ্ছিল। তখন জিনসি তাকে জানায়, তোমার মা আমাকে ফোন করেছিলেন আর আমাদের সম্পর্কে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। এটা শুনে নানজো বলে, আজ সন্ধ্যায় আমরা বাইরে যাব। জিনসি তো মহা খুশি। সন্ধ্যায় জিনসি নানজোকে একটা গেমিং সেন্টারে নিয়ে যায়। দুজনে মিলে অনেক গেম খেলে আর খুব মজা করে, প্রচুর ছবিও তোলে তারা। পরের দিন সকালে জিনসি তাড়াতাড়ি উঠে নানজোর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। আওয়াজে নানজোর ঘুম ভেঙে যায় আর সে বিরক্ত হয়ে ওঠে। রেগে মেগে বাইরে এসে দেখে টেবিলে সুন্দর করে ব্রেকফাস্ট সাজানো আছে, সাথে একটা ছোট্ট নোট, সকালের নাস্তা করে নিও। এটা দেখে নানজোর বেশ ভালো লাগে। এরপর বাড়িতে জিনসি নানজোর সাথে তোলা সব ছবি ডিসপ্লেতে সাজিয়ে রাখে। ঠিক তখনই তার ভাই সেখানে আসে আর ছবিগুলো দেখে বিশ্বাস করে নেয় যে তারা সত্যি ডেট করেছে। এরপর সে নানজোর সাথে দেখা করে আর জানায়, আমার জন্য যে টাকাগুলো দিয়েছো সেগুলো সুদ সহ ধীরে ধীরে শোধ করে দেব, কিন্তু আমার বোনের খেয়াল রাখো, ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। সে নানজোকে একটা ডায়েরি দিয়ে বলে, ওকে কিভাবে বড় করেছি সব এতে লেখা আছে, খেয়াল রাখো। ডায়েরিটা দিয়ে সে চলে যায়। রাতে নানজো দেখে তার ফ্রিজে জাঙ্ক ফুড আছে, তাই সেটা ডাস্টবিনে ফেলে দেয়। যখন সে ওষুধ খেতে যাবে তখনই ডোরবেল বাজে আর তার হাত থেকে ওষুধ পানির গ্লাসে পড়ে গলে যায়। দরজা খুলে দেখে একজন ডেলিভারি বয় নুডলস নিয়ে এসেছে। নানজো বলে, এটা আমার দরকার নেই, এই বলে দরজা বন্ধ করে দেয়। জিনসি সেখানে এসে জিজ্ঞাসা করে, তুমি কি ডেলিভারি নিয়েছো? নানজো বলে, আমার বাড়িতে জাঙ্ক ফুড খাওয়া বারণ। এটা বলে সে নিজের ঘরে চলে যায়। জিনসির খুব রাগ হয়। ফ্রিজে গিয়ে দেখে সে যেই খাবার রেখেছিল সেটাও নানজো ফেলে দিয়েছে। তার রাগ আরো বাড়ে। নানজো এদিকে ঘরে বসে ভাবে হয়তো জিনসিকে একটু বেশি কড়া কথা বলে ফেলেছে। তখন হঠাৎ একটা শব্দ পেয়ে বাইরে এসে দেখে জিনসি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার সামনে একটা গ্লাস। নানজো জিনসিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানে একটা ওষুধের অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে এমন হয়েছে। এখন সে ঠিক আছে, কিন্তু 2 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এটা শুনে নানজোর মনে পড়ে তার ওষুধ পানির গ্লাসে পড়ে গলে গিয়েছিল, সেটা জিনসি খেয়ে ফেলেছিল। তাহলে তারই কারণে জিনসির এই অবস্থা হয়েছে। আর এটা ভেবে নানজোর খুব খারাপ লাগে। পরের দিন সকালে জিনসি জ্ঞান ফিরে সে নানজোকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে হাসপাতালে এলাম? নানজো তাকে জানায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। হঠাৎ জিনসির মনে পড়ে যে তাকে অফিসের একটি খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট জমা দিতে হবে, তাই সে বিছানা থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নানজো তাকে ধরে ফেলে। ধাক্কাধাক্কির মধ্যে সে তার উপরে পড়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু তখনই নানজো হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তোমার কি কি জিনিস দরকার আমাকে বলো। জিনসি অনেক জিনিসের তালিকা দেয়, কিন্তু নানজো শুধু বলে তার জন্য কম্পিউটার টেবিল এবং ল্যাপটপ এনে দিবে আর জিনিসের বাকি জিনিসপত্র তার সহকারী জিয়াংকে বাড়ি থেকে আনতে বলে। তখন জিনও সেখানে আসে এবং জিয়াং তাকে জানায় যে জিনসি অসুস্থ, তাই তার কিছু জিনিস হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা শুনে জিন বলে, মেয়েদের কি কি জিনিস দরকার সে সম্পর্কে আমি বেশি জানি, তাই আমিও তোমার সাথে যাব। এখন তারা জিনকে সাথে নিয়ে হাসপাতালে পৌঁছায়। সেখানে জিন জিনসির জন্য ফল কেটে তাকে খাওয়ায় এবং তাকে জানায় যে সে নানজোকে ফল কেটে খাওয়ায়, তবে সে খুব খুঁতখুঁতে এবং তার ফল একদম নিখুঁত আকারে কাটা চায়। তখনই নানজো সেখানে আসে এবং জিনসিকে বলে, আমি সুপার মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগলে বলো। জিনসি তাকে ক্রাঞ্চি চিপস, সাথে আরো অনেক কিছু এবং তাকে স্যানিটারি ন্যাপকিনও আনতে বলে। এটা শুনে নানজো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সুপার মার্কেটে গিয়ে নানজো জিনসির বলা সব জিনিস কেনে, এমনকি স্যানিটারি ন্যাপকিনও। এটা দেখে জিয়াং জিজ্ঞাসা করে, আপনি তার কতটা যত্ন নেন? আপনি কি সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছেন? কিন্তু নানজো তার কথা এড়িয়ে যায়। হাসপাতালে ফিরে এসে নানজো জিন এবং জিয়াংকে আবার অফিসে পাঠিয়ে দেয় এবং নিজে জিনসির কাছেই থাকে। কিন্তু জিনসি বলে, তুমিও তোমার কাজে যেতে পারো, আমি একা কাজ করতে বেশি পছন্দ করি। সে চলে যাওয়ার পর জিনসি ইয়াংকে তার সাথে কাজ করার জন্য ফোন করে এবং তাকে আসার সময় জাঙ্ক ফুডও আনতে বলে। ইয়াং এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন হাসপাতালে। তখন জিনসি তাকে জানায় যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই সে হাসপাতালে আছে এবং তারপর তারা দুজনে একসাথে কাজ করা শুরু করে। এই সময় নানজো সেখানে আসে এবং দেখে যে জিনসির যে ড্রিপ লাগানো ছিল তা শেষ হয়ে গেছে। এটা
দেখেই সে খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং ইয়াংকে বকা দিয়ে বলে যদি তুমি তার যত্ন নিতে না পারো তাহলে তুমি এখানে এসেছো কেন। তখনই নার্স এসে নতুন ড্রিপ লাগিয়ে দেয়, কিন্তু নানছো তখনও ইয়াংকে বকা দিয়ে যাচ্ছিল। তখন ইয়াং আর চুপ থাকে না এবং বলে যদি তোমার এতই চিন্তা থাকে তাহলে তুমি তাকে ছেড়ে গেলে কেন। এটা শুনে সে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু জিনসি তার হাত ধরে ফেলে এবং বলে প্লিজ রাগ করো না, আমার কাজ শেষ হবার পর ও এখান থেকে চলে যাবে। জিনসির কথা শুনে নানছো তাদের সাথে বসে থাকে। সে তাদের দুজনকে একসাথে কাজ করতে দেখে জেলাস ফিল করছিল। জিনসির কাজ শেষ হতেই সে ইয়াংকে সেখান থেকে যেতে বলে। তখনই জিনসির ভাই কল করে বলে আমি তোমার বাড়ির বাইরে আছি এবং তোমাকে খাবার দিতে এসেছি। জিনসি বাহানা করে বলে আমি তো এখন অফিসে আজ ওভারটাইম করব, তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু তার ভাই বলে ঠিক আছে আমি তোমাকে অফিসে খাবার দিতে আসি, কিন্তু জিনসি বলে দেয় আমি এখন খুব গুরুত্বপূর্ণ মিটিং এ আছি এবং এই বলে ফোন কেটে দেয়। সে সাথে সাথে তার বন্ধু সুকে ফোন করে আর বলে প্লিজ তুমি যে কোনো উপায়ে আমার ভাইকে দুদিনের জন্য নানজোর বাড়িতে আসতে বাধা দাও, কারণ আমি এখন হাসপাতালে আছি এবং আমি চাই না যে আমার ভাই এটা জানুক। সু প্রথম দিন জোয়ানকে তার মডেল হতে বলে, পরের দিন ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ক্লাসে নিয়ে যায়। কাজ শেষে তারা জিনসির কাছে যাচ্ছিল, কিন্তু সু পেটে ব্যথার বাহানা দেয়, কিন্তু তখন জোয়ান তাকে জোর করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে জিনসি আর নানচো হাসপাতালে হাঁটছিল। নানচো জিনসিকে জানায় আজ থেকে ডিসচার্জ করা হবে। জিনসি জেনে খুশি হয়। তখনই সে সু আর তার ভাইকে হাসপাতালে আসতে দেখে। সু জিনসিকে দেখে জড়িয়ে ধরে ব্যথার ভান করে। জিনসিও সুকে দেখে নানজোর সাথে একটা বোর্ডের পেছনে লুকিয়ে পড়ে। তারপর জোয়ান সুকে টানতে টানতে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর এদিকে জিনসি আর নানচো খুব কাছাকাছি চলে আসে। সুকে ডাক্তার দেখানোর পর সু ওয়েটিং রুমে বসেছিল। তখন জিনসি সুকে মেসেজ করে বলে আমরা হাসপাতাল থেকে বাইরে চলে গেছি। এটা দেখে সু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন জোয়ান সুকে রিপোর্ট এনে দেখায় আর বলে যে তোমার কিছুই হয়নি। তার পরের দিন জোয়ান নানঝোর বাড়িতে যায়। জিনসি আর নানঝো জোয়ানের সামনে এমন অভিনয় করে যেন তারা খুব ভালো কাপল। জিনসি নানঝোকে ডার্লিং ডাকে আর জুস আনতে বলে। নানঝো তার জন্য জুস বানিয়ে আনে। তাদের এমন আচরণ দেখে জোয়ান নিশ্চিত হয় যে তারা সত্যি সম্পর্কে আছে। তারপরে চলে যায়। জিনসি যখন তার ভাইকে ছেড়ে আসে তখন নানঝোকে বলে আমার ভাই এখন বিশ্বাস করেছে যে আমরা সম্পর্কে আছি, তাই সে আর আমাদের জ্বালাবে না। এতদিন সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে যতটা ভেবেছিলাম আসলে তুমি ততটাও খারাপ নও, কিন্তু আমি তোমাকে আর সমস্যায় ফেলতে চাই না, তাই কাল সকালে চলে যাব। এটা শুনে নানঝো কিছুটা চিন্তায় পড়ে যায় আর বলে ঠিক আছে, কিন্তু তোমার জিনিসপত্র গুছিয়ে যেও। রাতে নানঝো ভাবে জিনসি চলে যাচ্ছে। সে তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। অন্যদিকে জিনসিও পুরো বাড়ি পরিষ্কার করে আর নানঝোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। পরের দিন সকালে জিনসি তার জিনিসপত্র প্যাক করে নানঝোর ঘরে একটা নোট রাখতে যাবে। তখন সে একটা কোম্পানির নামে ছাপা চিঠি দেখে, যা তার চেনা মনে হচ্ছিল। তখনই সে ঘরে কারো আসার শব্দ পায়। বাইরে এসে দেখে নানঝোর মা এসেছেন। মা জিনসিকে জিজ্ঞাসা করেন তুমি এখানে কি করছো। জিনসি কথা এড়িয়ে গিয়ে বলে আমি আপনার জন্য পানি নিয়ে আসি। মা খুশি হন যে তারা একসাথে থাকছে। তিনি জিনসিকে জিজ্ঞাসা করেন তুমি এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ। সে বলে দেয় যে সে চলে যাচ্ছিল। এটা শুনে মা বলেন তোমাদের কি ঝগড়া হয়েছে। চিন্তা করো না, নানঝো তোমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি তার পা ভেঙে দিব। অন্যদিকে নানঝো তার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল, কিন্তু তার মন মিটিং এ ছিল না। সে শুধু জিনসির চলে যাওয়ার কথাই ভাবছিল। তখন রিসেপশনিস্ট এসে জানায় জিনসি তার সাথে দেখা করতে এসেছে। সে তাড়াতাড়ি মিটিং ছেড়ে জিনসির সাথে দেখা করতে যায়। জিনসি তাকে জানায় আমি এখন তোমার বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ সকালে যাওয়ার জন্য সব প্যাক করেছিলাম, কিন্তু তোমার মা এসে গেলেন। তিনি বললেন যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি তোমার পা ভেঙে দিবেন, যেখানে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা শুনে নানচো খুব খুশি হয়, কিন্তু মুখে দেখায় না। জিনসি বলে তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনো উপায় বের করব, আর যতক্ষণ তোমার বাড়িতে আছি ভাড়া দিব। নানচো রাজি না হয় জিনসি ইমোশনাল ড্রামা শুরু করে। তখন নানচো তাকে থামিয়ে বলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। এটা শুনে জিনসি খুশি হয়। তখন নানচোর মা কল করে তাকে দেখা করতে ডাকে। নানচো তার মায়ের সাথে দেখা করতে যায়। মা জিজ্ঞাসা করেন তোমার আর জিনসির মধ্যে কি চলছে, তোমরা কি সত্যি ডেট করেছো। নানচো হ্যাঁ বলে। মা কিছুটা ড্রামা করে জিজ্ঞাসা করেন এটা কি তুমি তোমার বাবার শেষ ইচ্ছার জন্য করছো। নানচো বলে আমি সত্যি তার সাথে থাকতে চাই। এটা শুনে তার মা খুব খুশি হন আর বলেন আমিও এটাই চেয়েছিলাম। প্রথম দেখাতেই আমার জিনসিকে খুব পছন্দ হয়েছিল, আর সে তোমার জন্য ভালো পার্টনার হবে। এটা শুনে নানচো তার মাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে। মা তারপর তাকে বলেন তুমি তার সাথে ঝগড়া করলে কেন, আর তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে কেন, আবার এমন করলে আমি তোমার পা ভেঙে দিব। এইসব কথা শুনে নানজো খুব খুশি হয়, কিন্তু মুখে দেখায় না। রাতে নানজো অফিস থেকে ফেরার সময় জিনসির মেসেজ পায়, যেখানে তাকে জিয়াং আর জিনকে ডিনারে আমন্ত্রণ জানাতে বলা হয়, কারণ তারা হাসপাতালে তাকে অনেক সাহায্য করেছিল। এরপর ডিনার করার জন্য জিয়াং একা আসে, কারণ জিনের শরীর খারাপ ছিল। জিনসি নানছোকে তাকে বাড়িতে রাখার জন্য ধন্যবাদ জানায়। জিয়াং বলে তুমি তো খুবই স্মার্ট, শুধু ডিনার করিয়ে ধন্যবাদ বলছো। জিনসি জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো আমার কি করা উচিত। জিয়াং বলে তোমার নানজোর সাথে বিয়ে করে নেওয়া উচিত। এটা শুনে নানছো লজ্জা পায়। এরপর খাবার শেষে ড্রয়িং রুমে বসে জিনসির মনে পড়ে যখন সে স্কুলে পড়তো তখন যে ব্যক্তি
তাকে পড়াশোনার জন্য স্পন্সর করত সে তাকে একটা চিঠি দিত যাতে সে একই কোম্পানির নাম ছিল যা আজ সকালে জিনসি নানঝোর ঘরে দেখেছিল। তাই সে নানঝোর কাছে গিয়ে পরোক্ষভাবে জিজ্ঞাসা করে তুমি কি চিঠি লেখো, কিন্তু নানঝো মানা করে চলে যায় আর কিছু ফাইল নিয়ে ফিরে এসে জিনসির সামনে রেখে বলে এখন থেকে তুমি 1 সপ্তাহের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হবে। জিনসি বলে আমি কেন তোমার অ্যাসিস্ট্যান্ট হব। নানঝো তাকে জিয়াং এর একটা ভয়েস মেসেজ শোনায় যেখানে জানা যায় জিনসির বানানো ক্রাবস খেয়ে জিয়াং এর ফুড পয়জনিং হয়েছে আর সে কিছুদিন অফিসে আসতে পারবে না। তুমি তার শরীর খারাপ করেছো তাই তোমাকে তার কাজ করতে হবে। এখন কাল আমাকে একটা গুরুত্বপূর্ণ কোম্পানির সাথে মিটিং আছে তাই আমাকে সকাল 6:30টায় জাগিয়ে দিও। পরের দিন সকালে 6:30টায় অ্যালার্ম বাজে কিন্তু জিনসি সেটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে আর যখন সে ওঠে তখন 7:50 বেজে গেছে। এটা দেখে সে দ্রুত ছুটে গিয়ে নানঝোকে জাগায়। নানঝো টাইম দেখে তার উপর খুব রাগ করে কিন্তু জিনসি বলে চিন্তা করো না, আমি তোমাকে সময় মতো মিটিং এ পৌঁছে দিব। এরপর দেখা যায় জিনসি তাড়াতাড়ি রেডি হয়ে আসে কিন্তু নানঝো ধীরে ধীরে রেডি হচ্ছিল। জিনসি তাকে বলে তুমি ছেলে মানুষ হয়ে রেডি হতে এত সময় লাগাও কেন। জিনসি তাড়াতাড়ি তাকে রেডি করিয়ে দেয়। তারপর সে গাড়ি খুব দ্রুত চালিয়ে তাকে মিটিং এর জন্য নিয়ে যেতে শুরু করে। রাস্তায় তাদের হাতে কিছুটা সময় ছিল তাই তারা ব্রেকফাস্টের জন্য থামে কিন্তু নানঝো সেখানে ব্রেকফাস্ট করে না কারণ তার সেখানকার খাবার অস্বাস্থ্যকর মনে হচ্ছিল। যে সে গাড়ির কাছে আসে দেখে যে তাদের গাড়ির সামনে অন্য কেউ গাড়ির পার্কিং করে দিয়েছে যার কারণে তাদের গাড়ি এখন সেখান থেকে বের হতে পারবে না। এটা দেখে নানঝো রেগে যায়। তখন জিনসি তাকে একটা রিক্সায় বসিয়ে মিটিং এর জন্য নিয়ে যায়। অফিসে পৌঁছাতেই জিনসিকে সেখানে দেখে নানঝোকে জিজ্ঞাসা করে ও এখানে কেন এসেছে। তখন নানঝো জানায় যে জিয়াং এর শরীর খারাপ, সে কিছুদিন অফিসে আসবে না তাই জিনসি অ্যাসিস্ট্যান্টের কাজ সামলাবে। মিটিং এ জিনসি নানঝোর কাজের প্রতি ডেডিকেশন দেখে মুগ্ধ হয় আর তাকে বলে তুমি তো বেশ ভালো মানুষ, তুমি তোমার কাজের প্রতি খুব ডেডিকেটেড। এখন জিনসি প্রতিদিন নানঝোকে অফিসে অ্যাসিস্ট করতে শুরু করে যেখানে সে তার সাথে বেশ ভালোভাবে আচরণ করে আর তার সব কাজে সাহায্য করে। রাতে নানঝো জিনসির ল্যাপটপ খোলা দেখে তার কমিক্স পড়তে শুরু করে। এটা দেখে সে ভাবে যে ওর গল্প তো বেশ আলাদা আর এই কাজটা কারোর কাছ থেকে কপিও করা হয়নি। তখন সে প্রথম দিনের কথা মনে করে যেখানে নানঝো তাকে কপি করার জন্য কথা শুনিয়েছিল। তখনই জিনসি সেখানে এসে বলে তুমি কারো কাজ এভাবে দেখতে পারো না। নানঝো ল্যাপটপ বন্ধ করে জিনসিকে তার প্রথম দিনের আচরণের জন্য সরি বলে। জিনসিও তাকে বলে যখন তোমার সাথে প্রথমবার দেখা হয়েছিল তখন তো আমি তোমাকে একেবারেই পছন্দ করিনি কিন্তু এখন আমার মনে হয় যে তুমি বেশ ভালো মানুষ। জিনসি তার প্রশংসা করতে করতে তার কাছে আসতে শুরু করে। এটা দেখে নানঝো মনে মনে ভাবতে থাকে ও আমার এত কাছে কেন আসছে, আজকে ও আমাকে প্রপোজ করবে নাকি। নানঝো জিনসিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। জিনসি জানায় তার খিদে পেয়েছে এবং নুডলস খেতে ইচ্ছে করছে। এতে নানঝো অবাক হয় কারণ সে তো ভাবছিল জিনসি তাকে প্রপোজ করবে। পরে তারা নুডলস খেতে বসে। নানঝোর প্রথমে না খেলেও জিনসির জোর করার পর সে খেতে শুরু করে এবং অনেক খেয়ে ফেলে। এতে তারা ঝগড়া শুরু করে। পরের দিন অফিসে নানঝোর সাথে জিনসি কাজে ভুল করছিল। জিনে সে জানায় মিস্টার গোয়ের সাথে মিটিং আছে এবং সে নানঝোর সাথে যাবে। মিটিং শেষে তারা হ্যান্ডশেক করে। নানঝোর কোট সেরা দেখে সে খুব বিব্রত হয় এবং জিনসিকে নিয়ে কেনাকাটা করতে যায়। নানঝো জিনসিকে বকে কারণ সে সস্তা কোট কিনেছিল। তাদের তর্ক বিতর্কের সময় জন খাবার নিয়ে আসে এবং নানঝোকে জিনসির সাথে খারাপ ব্যবহার করতে না বলে। জনের কথা বিরক্ত হয়ে নানঝো চলে যায়। জোয়ান জিনসিকে জিজ্ঞাসা করে নানঝো কেন তাকে চাকরের মতো ব্যবহার করছে। জিনসি ডিনাইজ করে জোয়ানকে পাঠিয়ে দেয়। জিনসি নানঝোর কাছে ক্ষমা চায় তার ভাইয়ের জন্য। নানঝো তাকে হুমকি দেয় যে জোয়ান আবার এলে সে ভাড়া দ্বিগুণ করে দিবে। পরের দিন জিন নানঝোকে জানায় সে একটি অ্যানিমেশনের জন্য পুরস্কার পাচ্ছে এবং সেখানে তার ফিয়ন্সিকে পুরস্কার নিতে ডাকা হবে। এটি তার ড্রিম প্রজেক্ট লিক জিংলিং প্রচারের সুযোগ। নানঝো রাজি হয়। অফিস থেকে ফেরার পথে বাসের ভিড় দেখে নানঝো অসুস্থ হয়ে পড়ে। সে জিনসিকে ফোন করে কিন্তু জিনসি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারে না। এরপর সে জিনকে ফোন করে। সে তাকে বাড়ি নিয়ে আসে। জিনসি নানঝোকে ফোন করে যা জিন কেটে দেয়। এদিকে ইয়েন জিনসিকে কাজে নিয়ে যায়। কাজ সেরে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। নানঝো রাগ করে জিজ্ঞাসা করে কেন সে ফোন ধরেনি। নানঝো তাকে জানায় পরের দিন অ্যাওয়ার্ড সেরিমনিতে যেতে হবে এবং জিনকে জিজ্ঞাসা করতে বলে কি পরবে। জিনসি জিনকে ফোন করে জিজ্ঞাসা করে। জিন মিথ্যা বলে তাকে ক্যাজুয়াল পোশাক পরতে বলে। পরের দিন জিনসি ক্যাজুয়াল পোশাকে আসে। এতে নানঝো রেগে যায়। জিন মিথ্যা বলে যে সে আরামদায়ক কিছু পরতে বলেছিল। নানঝো জিনসিকে বাদ দিয়ে জিনকে যেতে বলে। এতে জিনসি রেগে চলে যায় এবং বুঝতে পারে জিন ইচ্ছাকৃতভাবে এটা করেছে। অ্যাওয়ার্ড সেরিমনিতে যখন নানঝোর কোম্পানির নাম ঘোষণা করা হয় জিন দাঁড়িয়ে ওঠে কিন্তু তখনই জিনসি একটি সুন্দর পোশাকে আসে এবং সবাই তাকে দেখে মুগ্ধ হয়। জিনসি স্টেজে গিয়ে নানঝোর প্রশংসা করে এবং কোম্পানির প্রজেক্ট লেক জিংলিং সম্পর্কে বলে। নানঝো খুশি হয়। একজন বিনিয়োগকারী এসে নানঝোকে কার্ড দিয়ে যায়। সে প্রজেক্টে বিনিয়োগ করতে আগ্রহী। নানঝো জিনসিকে ধন্যবাদ জানায়। জিন তাদের কথা শুনে বুঝতে পারে তারা দম্পতি নয়, শুধু ভান করছে। পরের দিন নানঝো জিনসিকে ডাকছিল। জিনসি ওয়াশরুমে বসে কমিকের কাজ শেষ করছিল। কর্মচারীদের কাছ থেকে নানঝো জানতে পারে জিনসি ক্লান্ত ছিল এবং কান্না করছিল। নানঝোর মনে হয় সে তাকে ছেড়ে চলে যাবে। জিন এসে নানঝোকে জানায় সে দম্পতি হওয়ার ভান করছে। নানঝো বলে এটা তার ব্যাপার। জিনসির বস তাকে জানায় ফিমেল লিড চরিত্রটি সাধারণ, তাই তাতে বৈশিষ্ট্য যোগ করতে হবে। জিনসি নানঝোর বৈশিষ্ট্যগুলো তার কমিকের চরিত্র যোগ করে দেয়। কাজ করতে
করতে করতে জিনসি মিটিং এর কথা ভুলে যায়। নানছো তাকে বকে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে জিনসি পেনড্রাইভ ফেলে দেয়। নানছোর গাড়ি রক্ষণাবেক্ষণে থাকায় তারা ট্যাক্সি ডাকে। ট্যাক্সি দেরি হয়, জিনসি তাকে বাস স্টপে নিয়ে যায়। ভিড় দেখে নানছো অসুস্থ বোধ করলে জিনসি তাকে এয়ারপোর্ট ও চশমা পরিয়ে দেয়। বাসে তার মনে পড়ে পেনড্রাইভ অফিসে ফেলে এসেছে। মিটিং এ জিনসি পেনড্রাইভের জন্য অপেক্ষা করছিল। নানছো ল্যাপটপ থেকে প্রেজেন্টেশন চালালে জিনসির তৈরি চরিত্রটি চলে আসে। সবাই অবাক হয়। জিনসি পরিস্থিতি সামলে নেয় এবং প্রজেক্ট লেকজিংলেক সম্পর্কে বলে যে এর প্রধান চরিত্র মিস্টার গো এবং ফিমেল লিড নানছো থেকে অনুপ্রাণিত। সে নিজের এবং নানছোর প্রেমের গল্প বলতে শুরু করে। এটা শুনে উপস্থিত মহিলারা উত্তেজিত হয়ে পড়ে। নানছো জিনসির দিকে হাসি মুখে তাকায় এবং বুঝতে পারে জিনসি তাকে ভালোবাসতে শুরু করেছে। লিফটে নানছো জিনসিকে বিনিয়োগ চুক্তি তৈরির জন্য বলে। জিনসি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। পরের দিন জিয়াং অফিসে ফিরে আসে। নানছো তাকে জানায় জিনসি তাকে ভালোবাসতে শুরু করেছে। জিনসি চলে যাওয়ার সময় কর্মচারীরা তাকে ফেয়ারওয়েল দেয়। জিয়াং বলে জিনসিকে দেখে দুঃখী মনে হচ্ছে না। নানছো বলে সে শুধু খুশি হওয়ার ভান করছে। নানছো জিনসিকে খুব মিস করছিল। জিয়াং তাকে জানায় জিনসি তার মনে অনেক স্মৃতি রেখে গেছে। রাতে জিনসি নানছোর কর্মচারীদের সাথে উইপচ্যাট গ্রুপে নানছোর সম্পর্কে খারাপ কথা বলছিল। নানছো দেখে ফেলে এবং তার ফোন কেড়ে নেয়। সে তাদের চুক্তির শর্ত মনে করিয়ে দেয়। জিনসি বলে তারা এমন কিছু করছিল না। নানছো গ্রুপে যোগ দিতে চায়। নানছোর নাম শুনি কর্মচারীরা অবাক হয়। নানছো গ্রুপে অ্যাওয়ার্ড সেরিমনির ভিডিও পাঠায় যেখানে জিনসি তার ফিয়ন্সি হিসেবে গিয়েছিল। সবাই জানতে পারে জিনসি আসলে নানছোর ফিয়ন্সি। নানছো গ্রুপে যোগ দিতেই সবাই চ্যাট ছেড়ে দেয়। তখনই ডোরবেল বাজে। জিনসি দরজা খুলে জ্যাঙ্ক ফুড রিসিভ করে। নানছো রাগ করে তাকিয়ে থাকে। জিনসি তাকে অনেক অনুরোধ করে। নানছো রাজি হয় এবং বলে খাবারের পর সব পরিষ্কার করতে হবে। জিনসি পরিষ্কার করতে গিয়ে ভুল করে একটা রুবিক্স কিউব ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালে ইয়ান জিনসির বাড়িতে আসে খাবার দিতে। নানছো জিনসিকে রুবিক্স কিউবের সম্পর্কে জিজ্ঞাসা করে। জিনসির মনে পড়ে সে হয়তো সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। নানছো রেগে যায়। জিনসি ব্যাপারটা হালকাভাবে নেয় এবং বলে আরেকটা কিনে দিবে। নানছো আরো রেগে যায় এবং বলে এরপর থেকে তুমি আমার জিনিসে হাত দেবে না, আর যদি এটা না পারো তাহলে আমার বাড়ি থেকে চলে যাও। ইয়ান মাঝে এসে বলে তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারো না, কারণ সে তোমার ফিয়ন্সি। নানছো রেগে অফিসে চলে যায়। নানছোকে রাগান্বিত দেখে জিয়াং জিনসিকে ফোন করে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিনসি জানায় নানছোর রুবিক্স কিউব হারিয়ে গিয়েছে। জিয়াং বলে এটা তুমি খুব বড় ভুল করেছো, কারণ সে রুবিক্স কিউবটা নানছোর ভাইয়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল, যার 10 বছর আগে মৃত্যু হয়েছিল। জিনসির খুব খারাপ লাগে এবং সে আবর্জনা থেকে রুবিক্স কিউবটি খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর সে কিউবটা পেয়ে যায়। রাতে নানছো ক্লিন ডিপার্টমেন্টের সাথে কথা বলছিল এবং সে আবর্জনা আটকাতে বলছিল। তারা জানায় যে সকালে একটা মেয়ে সেই রুবিক্স কিউবটা খুঁজে বের করেছে এবং নোংরাও হয়ে গিয়েছিল। বাড়ি এসে নানছো রুবিক্স কিউবটা টেবিলে রাখা দেখে। তার সাথে একটা নোটও ছিল যেখানে জিনসি লিখেছিল যে সে জানতো না এই রুবিক্স কিউবটা তার জন্য এত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমরা জিনসিকে ইয়ানের সাথে কাজ করতে দেখি। নানছো তাকে ফোন করে কিন্তু সে ব্যস্ত থাকায় কল কেটে দেয়। নানছোর মনে হয় জিনসি তার উপর রাগ করেছে। জিনসি কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন নানছো অফিসে থাকে তখন সে ভাবে জিনসি কেন সারা রাত বাড়িতে ছিল না। ইয়ানকে কি তার পছন্দ হয়েছে? অন্যদিকে জিনসি ইয়ানকে ট্রিট দিচ্ছিল কারণ সে তার প্রথম বেতন পেয়েছিল। সে অর্ধেক টাকা ইয়ানকে দেয়। ইয়ান সে টাকা নিতে অস্বীকার করে এবং বলে যখন নানছো তাকে বের করে দিবে তখন এই টাকা কাজে আসবে। জিনসি বলে তুমি ভুল বুঝছো, এমন কিছুই না। সেই রুবিক্স কিউবটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই সে আমাকে বকেছিল। নানছো আমার সাথে ভালো ব্যবহার করে। এসব বলে সে সেখান থেকে উঠে চলে যায়। তারপর সে নানছোকে এই মাসের ভাড়া 20 ইউয়ান দেয় এবং কিছু টাকাও ট্রান্সফার করে। নানছোর মনে হয় সে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে যেতে চায়। এরপর আমরা সুকে দেখি যে সেই রেস্টুরেন্টে যায় যেখানে জোয়ান কাজ করে। আসলে সু ছোটবেলা থেকেই জোয়ানকে পছন্দ করত। এরপর যখন তারা কথা বলছিল সুয়ের ওপর অনেক বাক্স পড়তে যাচ্ছিল, কিন্তু জোয়ান তাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয় এবং তাদের একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। বাড়ি গিয়ে সু জিনসিকে ফোন করে এবং তাকে জানায় যে সে কাউকে পছন্দ করে। জিনসি তাকে সাহস যোগায় এবং বলে তাকে পুরো সাপোর্ট করবে। এরপর সে তার কাছ থেকে সে ব্যক্তির নাম জিজ্ঞাসা করে। এই সিনটি এখানেই কাট হয়ে যায়। তারপর জিনসি ও নানছোর মধ্যে ঝগড়া হয়। নানছো জিনসির ঘরে গিয়ে দেখে সে তার ফোন ঘাটাঘাটি করছে এবং মেসেজ ডিলিট করার চেষ্টা করছে। এ নিয়ে তর্কাতর্কের এক পর্যায়ে তারা দুজনেই বিছানায় পড়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর নানছো জিনসিকে মেসেজ করে জানায় সে যদি তাকে ভালোবাসে তাহলে সে তাদের চুক্তি বাতিল করে সম্পর্ককে আরো গভীর করবে। কিন্তু এটা আসলে নানছোর কল্পনা ছিল। সে বাস্তবে জিনসির কাছাকাছি যেতেই জিনসি তার ফোন ছিনিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। জিনসি দেখতে পায় তার ফোন থেকে কিছু মেসেজ ডিলিট করা হয়েছে। সে নানছোকে জিজ্ঞাসা করে কেন সে মেসেজ ডিলিট করেছে। নানছো মিথ্যা বলে যে সেগুলো অফিসের গোপন মেসেজ ছিল, কিন্তু জিনসি তার কথা বিশ্বাস করে না। এরপর নানছো রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। নানছো পরে ভাবে যে সে জিনসিকে প্রায় চুমু খেয়ে ফেলেছিল, আর এটা ভেবে সে খুব লজ্জিত হয়। পরের দিন জিনসি জানতে পারে যে তাকে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। সে খুব খুশি হয়ে নানছোর হাত ধরে নাচতে শুরু করে। নানছো তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে বারবার স্পর্শ করে। জিনসি উত্তর
উত্তর দেয় সে তাকে ভালোবাসে না। নানছো তখন বলে যে এরপর থেকে যেন সে তার থেকে দূরত্ব বজায় রাখে। এরপর সে সেখান থেকে চলে যায়। রাতে নানছো ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। সে গন্ধ পেয়ে জিনসির ঘরে গিয়ে দেখে সে চুপচাপ নুডলস খাচ্ছে। নানছো রেগে গিয়ে বলে সে কতবার তাকে এই বাড়িতে জাঙ্ক ফুড খেতে বারণ করেছে। জিনসি বলে এটা তার ঘর এবং সে যা খুশি করতে পারে। নানছো বলে যে সে গন্ধ পাচ্ছে এবং জিনসি তার বাড়িতে শর্টসও পড়তে পারবে না। জিনসি খুব বিরক্ত হয়। পরের দিন জিনসি ইয়েনের সাথে হেঁটে যাচ্ছিল, তখন নানছো গাড়ি নিয়ে আসে এবং জিনসিকে বলে যে সে সুপারমার্কেটে যাচ্ছে এবং তার সাহায্য দরকার। জিনসি গাড়িতে উঠলে নানছো তাকে জিজ্ঞাসা করে ইয়েন সবসময় তার সাথে কেন থাকে। জিনসি বলে সে তার সহকারী, তাই সবসময় তার সাথে থাকে। নানছো বলে যে ইয়েন তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন সে হিংসা করছে। নানছো আরো বলে যে ইয়েন কি তোমাকে পছন্দ করে, কিন্তু জিনসি বলে এমন কিছুই না, সে শুধু তার জুনিয়র। এরপর নানছো তাকে জিজ্ঞাসা করে ইয়েনের সাথে তার সম্পর্ক কিভাবে হলো। জিনসি বারবার তাকে পার্টি এ বলে ডাকে। এটা শুনে নানছো খুব রেগে যায়। রাতে যখন জিনসি তার জন্য খাবার তৈরি করে তখন নানছো তার দিকে খুব ভালোবাসার চোখে তাকাচ্ছিল। জিনসি যখন তাকে ডিনারের জন্য ডাকে নানছো জিজ্ঞাসা করে জিনসির কি সত্যি তার জন্য কোনো অনুভূতি নেই। জিনসি বলে তাদের মধ্যে পেশাদার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তখন নানছো তার কাছে গিয়ে চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করে এখনো কি তোমার কিছু মনে হয় না? তুমি কি কখনো ভেবেছো যে আমরা দুজনেই একা এবং একই বাড়িতে থাকি, তাহলে আমাদের মধ্যে কি কি হতে পারে? এটা শুনে জিনসি প্রথমে কিছুটা লজ্জা পেয়ে তাকে দূরে সরিয়ে দেয় এবং চেয়ার থেকে উঠে বলে না, এমন কিছু হবে না। তোমার কি হয়েছে? তুমি কেন বারবার আমাকে এসব কথা বলছো? তুমি কি আমাকে পছন্দ করো? নানছো বলে না, আমি তোমাকে পছন্দ করি না। সে তাকে রাগানোর জন্য আরো অনেক কথা বলতে থাকে, যেমন তোমার মতো মেয়েকে কে ভালোবাসবে, তোমার মধ্যে কোনো শৃঙ্খলা নেই, তুমি সবসময় কাজ নষ্ট করে দাও, তুমি আমাকে ঘুমাতেও দাও না এবং আরো অনেক কিছু। এটা শুনে জিনসি সত্যি রেগে যায় এবং তাকে বলে এই খাবার খেও না, কারণ এটা আমি তৈরি করেছি। নানছো বলে আমি তো খাবোই, কারণ আমি তো সব নিয়ে এসেছি। এটা শুনে জিনসি রেগে গিয়ে চেয়ারে বসে তার দিকে তাকাতে থাকে। পরের দিন সকালে জিনসি যখন পানি পান করার জন্য বাইরে আসে তখন সে দেখে নানজোর ফোন বারবার বাজছে, কিন্তু সে ফোন ধরছে না। তাই সে তাকে খুঁজতে তার ঘরে যায়, কিন্তু তাকে সেখানে পায় না। জিয়াং বারবার তার ফোনে ফোন করছিল, তাই সে ফোন ধরে। সে জিয়াংকে জানায় নানজো হয়তো বাড়িতে নেই। জিয়াং তাকে নানজোর ওষুধের বাক্স দেখতে বলে, যা পুরোপুরি খালি ছিল। এটা শুনে জিয়াং বলে যে সে সব ওষুধ খেয়ে ফেলেছে, তাই তার কিছু হয়ে যেতে পারে। তাই জিনসি যেন তাড়াতাড়ি তাকে খুঁজে বের করে। জিনসি তাকে পুরো বাড়িতে খুঁজতে থাকে এবং কোথাও না পেয়ে সে সরাসরি বাথরুমে যায়। সেখানে গিয়ে সে দেখে নানজো বাথটাবে গোসল করছে। তাকে দেখে জিনসি পেছন ফিরে দাঁড়ায়। সে বলে আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি এবং তুমি কোনো উত্তর দিচ্ছ না। জিনসি পরে জানতে পারে নানজোর মানসিক সমস্যা আছে এবং তার ভাইয়ের মৃত্যুর পর থেকে এটা শুরু হয়েছে। জিয়াং নানজোর বন্ধু জিনসিকে অনুরোধ করে নানজোকে যেন একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। জিনসি নানজোকে অফিসে পৌঁছে দেওয়ার নাম করে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। নানজো যেতে না চাইলে জিনসি নাটক করে লোক জড়ো করে, তাতে নানজো ঘাবড়ে গিয়ে ভেতরে যায়। থেরাপিতে নানজো তার ছোটবেলার ভয়ঙ্কর দিনের কথা মনে করে, যেদিন তার ভাই ভিড়ের চাপে মারা গিয়েছিল। এতে সে একদম ভেঙে পড়ে। জিনসি এসে তাকে সামলায় এবং সান্ত্বনা দেয়। পরের দিন নানজো এক মিটিং এ ছিল। স্পন্সর লেক সিংলিং প্রকল্পে কিছু পরিবর্তন করতে চাইলে সে রাজি হয় না। মিস্টার হি একজন বিনিয়োগকারী। মিস্টার লু এর কথায় সে প্রকল্পে বিনিয়োগ বাতিল করে দেন। জিনসি জানতে পারে মিস্টার লু নানজোর বাবার বন্ধু এবং তারা দুজনে মিলে কোম্পানিটা তৈরি করেছিলেন। মিস্টার লু নানজোকে স্বার্থপর বলেন এবং তার ভাইয়ের মৃত্যুর ঘটনার জন্য নানজোকে দায়ী করেন। জিনসি বুঝতে পারে যে আজ নানজোর ভাইয়ের মৃত্যুবার্ষিকী, তাই সে মন ভালো করার জন্য গ্রাফিক্স নিয়ে যায়। নানজোকে বারান্দায় একা বসে থাকতে দেখে জিনসি তার সাথে কথা বলে এবং তাকে গ্রাফিক্স খেতে দেয়। নানজো গ্রাফিক্স খুব পছন্দ করে। জিনসি তাকে খাইয়ে দেয় আর নানজো তাকে খাইয়ে দেয়। রাতে জিনসি দেখে তার বারান্দার দরজা তালাবদ্ধ। নানজো মিথ্যা বলে তার কাছে চাবি নেই। জিনসির ফোনে চার্জ শেষ আর নানজো ইচ্ছাকৃতভাবে তার ফোন বন্ধ করে বলে তার ফোনেরও চার্জ শেষ। নানজো জিনসিকে সেখানে অপেক্ষা করতে বলে সকালে কেউ এসে দরজা খুলবে। তারা দুজনে সোফায় বসে আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রদের গল্প করে। জিনসি ঘুমিয়ে পড়লে নানজো নিজের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয়। সকালে জিনসি জ্যাকেটের পকেটে বারান্দার চাবি খুঁজে পায়। নানজো মিথ্যা বলার চেষ্টা করলেও জিনসি চাবিটা নিয়ে বারান্দার দিকে দৌড়ায়। পরের দিন সকালে নানজো টি শার্ট না পরে জিনসির কাছে আসে এবং তাকে নিজের দিকে টানে। জিনসি তাকে পানি পান করতে দেখে অবাক হয়। তারপর তাকে দ্রুত টি শার্ট পরতে বলে। জিনসিকে তার বস কোম্পানি থেকে বরখাস্ত করে, কারণ সে মিস্টার হি এর সাথে খারাপ ব্যবহার করেছিল। ইয়েনও চাকরি ছেড়ে দেয়। তারা দুজনেই একটি কমিক প্রতিযোগিতার দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। নানজো জানতে পারে যে জিনসির সাথে যা হয়েছে তা মিস্টার লু এর কারণে। সে জিনসির প্রতিযোগিতায় ভোট জালিয়াতির কথা জানতে পারে এবং আয়োজককে ফোন করে সুষ্ঠু ভোট করানোর ব্যবস্থা করে। জিনসি জানতে পেরে খুশি হয় এবং নানজোকে ধন্যবাদ জানাতে যায়। জোয়ানকে ম্যানেজার পদে উন্নতি করা হয়, কিন্তু এক মেয়ের সাথে ঝগড়া করার কারণে তার চাকরি চলে যায়। নানছোর মা জানতে পারেন যে নানছো অনেক সম্পত্তি বিক্রি করে দিয়েছে। জিন তার মাকে জানায় যে জিনসি আর নানছো শুধু সম্পর্কে অভিনয় করছে। মা তাদের বাড়িতে আসে এবং জিনসিকে জিজ্ঞাসা করে সে নানছোর সাথে খুশি কিনা। জিনসি খুশি হওয়ার ভান করে। মা রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। জিনসি আর নানছো
নানঝোকে একই রুমে ঘুমাতে হয়। নানঝো মেঝেতে ঘুমায় কিন্তু তার ঘুম আসে না। নানঝো জিনসির ঘুমানো দেখে ভাবে সে কত কিউট। জিনসি তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। পরে জিনসি মেঝেতে ঘুমায়। নানঝো তাকে বিছানায় আসতে বলে আর জিনসিও চলে আসে। পরের দিন সকালে মা তাদের জন্য কাঁচা ডিমের স্যুপ তৈরি করে। নানঝো মিটিং এর অজুহাত দিয়ে চলে যায়। জিনসি তার কাজ শেষ করার পর মায়ের সাথে শপিং এ যায়। মা আসলে পরীক্ষা করতে চায় যে তারা সত্যি সম্পর্কে আছে কিনা। রাতে মা নানঝোকে রোমান্টিক ড্রামা দেখতে বলে এবং তাকে শেখাতে চায় কিভাবে মেয়েদের প্রপোজ করতে হয়। টিভি দেখার পর নানঝো রুমে এসে দেখে জিনসি বিছানায় কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। জিনসি ঘুমিয়ে ঘুমিয়ে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। নানঝো বিছানার কোণে বসে বসে ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় জিনসির ক্রমিক প্রতিযোগিতায় সেরা 10-এ নির্বাচিত হয়। সে ইয়ানের সাথে উদযাপন করতে যায়। নানঝো ভিডিও কল করে জিনসিকে উদযাপনের জন্য জিজ্ঞাসা করে কিন্তু ইয়ানকে দেখে বিরক্ত হয়। জিনসি বলে সে বন্ধুদের সাথে উদযাপন করবে আর নানঝো ভাবে সে তাকে উদযাপনে আসার জন্য জিজ্ঞাসা করেনি। পরের দিন নানঝো জিনসিকে দিয়ে অনেক কাজ করায়, এমনকি হাত পা মালিশও করায়। জিনসি খুব বিরক্ত হয়। তখন ইয়েনের ফোন আসে। সে একটা রেস্টুরেন্টে দেখা করতে ডাকে। জিনসি রাজি হয়ে যায়। এটা দেখে নানঝো খুব হিংসা করে আর অসুস্থতার ভান করতে থাকে, জ্বর মাথা ব্যথা। কিন্তু জিনসি যখন পরীক্ষা করে দেখে তার জ্বর নেই, তখন নানঝো পেটে ব্যথা বা হাতে ব্যথার ভান করে কিন্তু কোনো লাভ হয় না। আবার ইয়েনের ফোন আসে। নানঝো তখন মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার ভান করে। জিনসি ভয় পেয়ে ছুটে আসে। তার মনে পড়ে একবার অফিসে নানঝো তাকে চুমু খাওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছিল আর জিয়াং তার পিঠ ঘষে দিলে সে ঠিক হয়ে যায়। এবারও সে তাই করে। জিনসিকে নিজের জন্য চিন্তিত দেখে নানঝো খুশি হয় আর হেসে তাকে জড়িয়ে ধরে। এরপর জিনসি নানঝোকে ঘুম পাড়িয়ে দেয় আর তার পাশে বসে তাকে দেখতে থাকে। সে মনে মনে বলে ঘুমিয়ে থাকলে তোমাকে কত কিউট লাগে। এরপর জিনসি নিজের ঘরে গিয়ে সুকে ফোন করে। সে নিজের এক বন্ধুর নাম করে বলতে থাকে যে তার বন্ধু কাউকে ভালোবাসে কিন্তু কাজের জন্য সম্পর্ক রাখতে পারছে না। সুও বলে যে তার এক বন্ধুরও একই অবস্থা। তারা একে অপরের বন্ধুর নাম ব্যবহার করে নিজেদের গল্প বলতে থাকে। কিছুক্ষণ পর দুজনেই বুঝতে পারে যে তারা আসলে নিজেদের কথাই বলছে। সু জিনসিকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি নানঝোকে পছন্দ করতে শুরু করেছো? জিনসি বলে জানি না, কিন্তু যখনই সে আমার সামনে আসে আমার বুক ধরপড় করে। এরপর জিনসি জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কথা বলো, তোমার কাকে ভালো লেগেছে? সু কিছু বলার আগেই তার বাসার কলিং বেল বাজে। দরজা খুলে দেখে সেখানে জোয়ান দাঁড়িয়ে। জিনসি সুকে জানায় যে সে জোয়ানকে দিয়ে তার জন্য কিছু ফল পাঠিয়েছে। এরপর সে ফোন রেখে জোয়ানকে ভেতরে ডাকে। সেখানে পানি নেওয়ার অজুহাতে জোয়ান সু এর হাত ধরে ফেলে। এতে দুজনেই খুব লজ্জা পায়। আমরা দেখি জোয়ান তার কাজের জন্য অনুতপ্ত ছিল, কারণ সে যে কোনো উপায়ে সুকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সু এখন তাকে এড়িয়ে চলে আর বলে যে সে একটু ব্যস্ত। তখনই জোয়ানের ফোন আসে আর সে চলে যায়। এরপর আমরা নানঝোকে তার কোম্পানিতে দেখি, যেখানে জিন তার কাছে একটি কোম্পানি প্রস্তাব নিয়ে আসে আর বলে যে তাদের অ্যানিমেশন করা উচিত, কারণ কোম্পানির তহবিলের অভাব আর এই প্রকল্প থেকে লাভ হবে। কিন্তু নানঝো তার সব মনোযোগ লেগজিংলিং এর উপর রাখতে চায়। জিনের জেদি করার পর সে এটা নিয়ে ভাবে। বাসায় বসে সে এটা নিয়ে ভাবছিল। তখনই জিনসি তার কাছে আসে আর জিজ্ঞাসা করে যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কোন প্রকল্পটা বেছে নিতে। জিনসি তাকে বলে তোমার মন যা চায় তাই করো। কিন্তু যেহেতু নানঝো এখনো ভাবনায় ডুবেছিল তাই জিনসি তার সাথে একটা র্যাপিড ফায়ার গেম খেলে। এতে সে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে যা নানঝোকেও দ্রুত উত্তর দিতে হয়। সে লেগজিংলিং আর অন্য একটি প্রকল্প সম্পর্কে জিজ্ঞাসা করে। নানঝো লেগজিংলিং বেছে নেয়। এরপর সে শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে পছন্দ করে নাকি জিনকে। নানঝো জিনসির নাম নেয়। এটা শুনে জিনসি খুব লজ্জা পায়। যখন নানঝো বুঝতে পারে যে সে কি বলে ফেলেছে তখন সে মিথ্যা বলে যে তার জিভ পিছলে গিয়েছিল। নইলে তার মতো মেয়েকে কে ভালোবাসবে যার মধ্যে কোনো ভদ্রতা নেই আর যে সবকিছু নষ্ট করে দেয়। এটা শুনে জিনসি খুব রেগে যায় আর বলে আমার মধ্যে কি একটুও ভালো গুণ নেই? কিন্তু নানঝো তার সামনে কিছুই বলতে পারে না। তাই রাগে জিনসি সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর নানঝো মনে মনে বলে তুমি খুব ভালো, কিন্তু আফসোস করে যে সে এই কথা তার সামনে বলতে পারলো না। পরের দিন অফিসে গিয়ে নানঝো সবাইকে জানায় যে তারা লেগজিংলিং এর উপর কাজ করবে আর বলে যে যদি তারা কঠোর পরিশ্রম করে তাহলে তারা বিনিয়োগকারীও পাবে। তাই সে 6টি বড় কোম্পানির সাথে মিটিং করতে যায়, যার মধ্যে 2টি কোম্পানি তার প্রকল্পে বিনিয়োগ করতে রাজি হয়। এই খুশিতে সে পুরো স্টাফের সাথে উদযাপন করার জন্য ছোট একটি গ্যাদারিং রাখে, যেখানে সে জিনসিকেও আসতে বলে। এরপর আমরা ডিনারের দৃশ্য দেখি, যেখানে জিন নানঝোর প্লেটে খাওয়ার জন্য একটা মাছ রাখে, যেটা সে খুশি মনে খেয়ে নেয়। এটা দেখে জিনসি খুব রেগে যায়, তাই সে নানঝোর প্লেটে লঙ্কা রাখে আর বলে এটা তোমার প্রিয় তাই না, তাই এটাও খেয়ে নাও। এই বলে সে নানঝোর দিকে হাসতে থাকে। তখন জিন একটা সবজি তুলে নানঝোর প্লেটে রাখে আর বলে যে সে লঙ্কা নয় সবজি পছন্দ করে। এতে জিনসি আরো রেগে যায় আর নানঝোর প্লেটে একটা আদা রাখে বলে যে নানঝো এটা পছন্দ করে। এখন নানঝোর এমন অবস্থা দেখে জিয়াং বলে চলো ড্রিঙ্ক করি। সে নানঝোকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু জিনসি জোর করে তাকে সে আদা খাইয়ে দেয়। নানঝোকে আদা খেতে দেখে জিন খুব রেগে যায়। এরপর জিন বলে আমরা সবাই অনেকদিন পর একসাথে এসেছি, তাহলে কেন একটা ছবি তুলি না? এই বলে সে জিনসির হাতে ফোন ধরিয়ে দেয় আর তাকে ছবি তুলতে বলে। কিন্তু নানঝো তাকে থামিয়ে দিয়ে বলে যে জিনসিও তাদের কোম্পানির একটি অংশ, তাই সে তার সাথে দাঁড়িয়ে একটা সেলফি তোলে। ডিনারের পর সবাই ফাউন্টেন শো দেখতে যায়। জিনসিও খুশি মনে সবাইকে সাথে নিয়ে দেখতে যায়। সবাই ফাউন্টেন শো উপভোগ করছিল, কিন্তু নানঝোর চোখ জিনসির
জিনসির থেকে সরছিল না। সে তখন তার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য মরিয়া হয়ে ওঠে। নানছো জিনসির নাম ধরে আই লাভ ইউ বলে, কিন্তু যেই সে আই লাভ ইউ বলে তখনই সেখানে থাকা সবাই চিৎকার করে ওঠে আর জিনসি তার কথা শুনতে পায় না। নানছো বারবার জিনসিকে আই লাভ ইউ বলতে চাইছিল, কিন্তু প্রতিবারই কিছু না কিছু বাধা আসছিল। জিনসি তো রেগে চলে গিয়েছিল। পরের দিন নানছো জিনসির রাগ ভাঙানোর চেষ্টা করে। এক পর্যায়ে জিনসি তার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে খুশি হয়ে জানতে চায় নানছো পার্কে কি বলতে চেয়েছিল, কিন্তু নানছো সে কথা বলার জন্য উপযুক্ত পরিবেশ পায়নি। এতে জিনসি আবার রেগে যায়। ইয়েন জিনসির বন্ধু যখন জিনসিকে তার পেইন্টিং প্রতিযোগিতার প্রথম হওয়ার খবর দেয় আর ট্রিট দিতে চায়, তখন নানছো হিংসা করা শুরু করে। ইয়েন জিনসিকে একটি কমিকের কাজ অফার করে এবং জিনসি টাকার কথা শুনে রাজি হয়ে যায়। ইয়েন জিনসিকে কলেজের ক্যাম্পিং এ যাওয়ার কথা বললে নানছো আরো চিন্তিত হয়ে পড়ে। তাই সে অফিসের সবাইকে নিয়ে ক্যাম্পিং এ যাওয়ার ঘোষণা দেয়, যাতে জিনসি আর ইয়েন একসাথে থাকতে না পারে। ক্যাম্পিং এ পৌঁছে নানছো আর ইয়েন দুজনেই জিনসির কাছে বসে তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এতে জিনসি কিছুই খেতে পারে না এবং রেগে সেখান থেকে চলে যায়। রাতে নানছো আর ইয়েন ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। জিনসি নানছোকে তাঁবুতে নিয়ে গেলে মাতাল অবস্থায় নানছো তাকে আই লাভ ইউ বলে চুমু খায়। সকালে নানছোর কিছুই মনে থাকে না। পরে নানছো জানতে পারে গত রাতে কি হয়েছিল। জিয়াং তাকে বোঝায় যে যেহেতু সে ভুল করে চুমু খেয়েছে তাই তাকে এর দায়িত্ব নিতে হবে এবং জিনসিকে বিয়ে করতে হবে। এদিকে জিনসি শুয়ের কাছে নানছোর আচরণ নিয়ে কথা বলে। লাভগুরুর টিপস থেকে সে নানছোকে ইমপ্রেস করার চেষ্টা করে, মেকআপ করে সুন্দর পোশাক পরে, কিন্তু নানছো তাকে খেয়ালই করে না। ডিনারের সময় জিনসি নানাভাবে নানছোকে আকর্ষণ করার চেষ্টা করলে নানছো তাকে জেন্টলম্যান ইমেজ বজায় রাখার কথা মনে করিয়ে দেয়। একদিন রাতে নানছো জিনসিকে প্রপোজ করার জন্য তার পছন্দের পেস্ট্রির ভেতরে আংটি লুকিয়ে রাখে। ঠিক তখনই জিনসি লাভগুরুর কথা শুনে ঘরের আলো নিভিয়ে নানজোর কাছে আসে। নানছো ভাবে ইয়েনের সাথে দেখা করে এসেছে কিনা। জিনসি তার পেস্ট্রি খাচ্ছে দেখে রেগে যায়। নানছো পেস্ট্রিটা খেতে গিয়ে আংটিটা গিলে ফেলে। জিনসি তখন সেই রাতের চুমুর কথা তুলে নানছোকে জিজ্ঞাসা করে কেন সে তাকে চুমু খেয়েছিল। আংটি গলায় আটকে থাকার কারণে নানজো কিছু বলতে পারে না এবং বমি করার চেষ্টা করে। জিনসি ভাবে নানজো থেকে চুমু খাওয়াটা খারাপ মনে করেছে, তাই সে রেগে চলে যায়। পরের দিন জিনসি সুকে সব জানায় এবং নানজোর সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়। সুয়ের ঘরের বাইরে থেকে জোয়ান তাদের কথা শুনে ফেলে। জোয়ান ঘরে ঢুকে জিনসিকে বকাবকি করলে জিনসি জানায় সে সত্যি নানজোকে ভালোবাসে, কিন্তু নানজো তাকে ভালোবাসে কিনা জিনসির কাছে তার কোনো উত্তর ছিল না। সু তখন জিনসিকে বোঝায় তার ভাই কত ভালো। অন্যদিকে জোয়ান রেগে নানজোর কাছে যায় এবং চুক্তি বাতিল করতে বলে। নানজো জানায় সে সত্যি জিনসিকে ভালোবাসে এবং তাকে আংটি দেখায়। জোয়ান তখন তাকে ওয়ার্ল্ডের প্রস্তুতি নিতে বলে। এরপর জোয়ান জিনসির সাথে দেখা করতে যায়। তাদের ভুল বোঝাবুঝি মিটে যায়। জিনসি জোয়ান আর সুকে ডিনারের জন্য তাদের বাড়িতে আসতে বলে। জোয়ান সুকে তাদের ছোটবেলার লেকের কাছে নিয়ে যায় এবং তাকে আই লাভ ইউ বলে চুমু খায়। এদিকে জিনসি বাড়িতে একা নানজোর সাথে ডিনার করে। নানজো তাকে নিজের হাতে খাবার খাওয়ায় এবং সে রাতের চুমুর দায়িত্ব নেওয়ার কথা বলে। নানজো জিনসিকে প্রপোজ করার অনেক চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। জিনসি তাকে ওয়েন খেতে বলে। তারা দুজনেই অনেক বেশি ওয়েন পান করে ফেলে। শেষ পর্যন্ত জিনসি রেগে গিয়ে নানজোকে আই লাভ ইউ বলে চুমু খায়। নানজো তাকে চুমু খায়। পরের দিন সকালে জিনসি ঘুম থেকে উঠে দেখে সে নানজোর বিছানায় শুয়ে আছে। সে খুব বিব্রত হয়। নানজো তাকে বলে যে যেহেতু সে প্রথম ভালোবাসা স্বীকার করেছে তাই তাকে একজন ভালো প্রেমিকার দায়িত্ব পালন করতে হবে। জিনসিকে সে সকালের চুমুর কথা মনে করিয়ে দেয়। এরপর জিনসি সুকে সব কথা জানায়। সুও তার নিজের ভালোবাসার কথা জিনসিকে বলে। জিনসি নানজোর জন্য খাবার নিয়ে অফিসে গেলে জিনের সাথে তার দেখা হয়। জিনও নানজোর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। জিনসি দ্রুত অফিসে পৌঁছে জিনের আগেই নানজোকে খাবার দেয়। নানজো দুজনের খাবার দেখে তার খাবার জিয়াং এর সাথে শেয়ার করার কথা বললে জিন রেগে চলে যায়। জিনসি নানজোকে হুমকি দেয় যে যদি সে জিনের খাবার খায় তাহলে তার রক্ষা নেই। নানজো তাড়াতাড়ি কাজ শেষ করে জিনসির কাছে আসে। সেখানে ইয়নও ছিল। জিনসি ইয়ানকে জানায় যে তারা এখন প্রেমিক প্রেমিকা। এটা শুনে ইয়ানের ভালো লাগে না এবং সে চলে যায়। রাতে সিনেমা দেখার সময় ইয়ানের ফোন এলে নানজো তার ফোন ছিনিয়ে নেয় এবং জিনসিকে 10টার পর কোনো ছেলের সাথে কথা বলতে নিষেধ করে। জিনসি নানজোকে ঈর্ষান্বিত অবস্থায় দেখতে সুন্দর লাগছে বলে জানায়। এরপর তারা ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডেটে নানজো সারাদিন ফোনে ব্যস্ত ছিল। এতে জিনসি খুব রেগে যায়। রাতেও নানজো ফোনে ব্যস্ত ছিল, তাই সে রাগ করে শুয়ে পড়ে। নানজো তার কাছে এসে তাকে হাঁটতে যাওয়ার কথা বলে। জিনসি মানা করলে নানজো তাকে কোলে তুলে নেয়, তার পা গরম পানিতে রাখে এবং সরি বলে। সে জানায় পরের বার ডেটে গেলে আগে থেকেই সব কাজ শেষ করে রাখবে। এতে জিনসির রাগ শান্ত হয়ে যায়। জিনসি চাকরি না পাওয়ায় চিন্তিত ছিল। ইয়েন তাকে একটি প্রজেক্টে কাজ করার কথা মনে করিয়ে দেয়, যেখানে তার আইডল মিয়ামোটো কাজ করবে। জিনসি খুশি হয়ে রাজি হয়। তার বস তাদের কাজের খুব প্রশংসা করেন। জিনসি যখন জিনের গ্রুপ থেকে বের হয় তখন নানজো তাকে তুলে নিতে আসে। জিনসি ঘাবড়ে যায় কারণ নানজো তাকে ইয়ান থেকে দূরে থাকতে বলেছিল। সে নানজোকে পার্কিং লটে অপেক্ষা করতে বলে। ইয়ান জিনসিকে বোঝানোর চেষ্টা করে যে নানজো তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু জিনসি তা মানতে চায় না। গাড়িতে গিয়ে জিনসি নানজোকে তার চাকরির কথা জানায় এবং ইয়ানের সাথে কাজ করার জন্য অনুমতি চায়। নানজো রাজি হয়। জিনসি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু সিট বেল্টের কারণে সে থেমে যায়। রাতে নানজো জিনসির সাথে কথা বলতে চাইলেও জিনসি ইয়ানের সাথে কাজে ব্যস্ত ছিল। এতে নানজো ঈর্ষান্বিত হয়। পরের দিন নানজো জিয়াংকে নিজের এক বন্ধুর কথা বলে বুদ্ধি চায়। জিয়াং তাকে এমন কিছু
করতে বলে যাতে মেয়েটি মুগ্ধ হয়ে যায়। জিনসি তার আইডল মিয়ামোটোর সাথে দেখা করে খুব খুশি হয় এবং তার সাথে ডিনার করার সুযোগ পায়। নানছো জিনসিকে খুশি করার জন্য ভালো ডিনার অর্ডার করে অপেক্ষা করছিল, কিন্তু জিনসি মেসেজ করে জানায় সে বাইরে ডিনার করবে। নানজোর খারাপ লাগে। ডিনার করার পর মিয়ামোটো জিনসিকে অটোগ্রাফ দেন এবং তার প্রকৃতি আঁকেন। ইয়ান জিনসিকে বাড়ি পৌঁছে দিতে আসে। বাড়িতে নানছো জিনসির অপেক্ষায় তাকে জানালা দিয়ে দেখতে পায়। সে নিচে ইয়ান এবং জিনসিকে খুশি মনে একসাথে আসতে দেখে। ইয়ান জিনসির চুলে কিছু লেগে থাকতে দেখে সরাতে শুরু করলে নানছোর রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। জিনসি বাড়িতে এসে নানছোকে তার আইডলের সাথে দেখা করার কথা জানায় এবং তাকে অটোগ্রাফটা দেখায়। নানছো ইয়ানের সাথে আসার কারণ জানতে চাইলে জিনসি জানায় মিয়ামোটো তাকে পৌঁছে দিতে বলেছিলেন। নানছো মুখ ফুলিয়ে বসে থাকলে জিনসি তাকে জেলাস হচ্ছে কিনা জিজ্ঞাসা করে এবং বলে যে তারা শুধু বন্ধু। নানছো বলে তুমি তাকে বন্ধু মনে করো, কিন্তু সে তোমাকে অন্য কিছু মনে করে। জিনসি আর নানছোর ঝগড়া হয় ইয়ানকে নিয়ে। নানছোর হাতে জিনসির পোটেটটা ভেঙে যায়। রেগে জিনসি বাড়ি ছেড়ে শুয়ের কাছে যায়। নানছো অনুতপ্ত হয়ে জিয়াং এর পরামর্শে ভাউচার পাঠালে জিনসি আরো রেগে যায়। মিয়ামোটো নতুন পোটেট আঁকেন। নানছো জিনসির কাছে গিয়ে দেখে ইয়ান তাকে প্রপোজ করতে চায়। নানছো ক্ষমা চাইলে জিনসি তাকে ক্ষমা করে দেয়। শু আর জোয়ান ডেটে গেলে জিনসি ফোন আসে। জোয়ান রেগে ফোন কেটে শুকে কিস করে। নানছোর অসুস্থতার ভান করে জিনসিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে নানছোর জীবনে জিনসি খুব গুরুত্বপূর্ণ। নানছো তার ভাইয়ের মৃত্যুর গল্প বলে। জিনসি বোঝে রুবিক্স কিউবটা তার ছিল। জিনসি ক্ষমা চায়। মিস্টার লু নানছোর কোম্পানি থেকে বিনিয়োগ তুলতে চায়। নানছো জিনসির দেওয়া সানগ্লাস পরে সফল প্রেজেন্টেশন দেয়। মিস্টার লু জানায় নানছোর শেয়ারের জন্য জিনসিকে বিয়ে করেছে। জিন নানছোকে কপিরাইটেড শো চালাতে বলে। নানছো ইয়েনকে তার কোম্পানিতে কাজের প্রস্তাব দেয়। ভ্যালেন্টাইন্স ডেতে নানছো দেরি করে ফিরলে জিন তাকে ফাঁসাতে শাওয়ার চালায়। নানছো জানতে পারে কপিরাইট ইস্যুতে ক্ষতিপূরণ দিতে হবে। জিন কপিরাইটেড ডকুমেন্ট নষ্ট করে দেয়। জিনসি নতুন চাকরি পায়। নানছো বাড়ি বিক্রি করে জিনের ফ্ল্যাটে শিফট হতে চায়। শিফটিং এর দিন জিনকে দেখে জিনসি রেগে পুরনো ছবি ফেলে দেয়। জিন মেঝেতে পড়লে তাদের তুমুল ঝগড়া হয়। জিনসি চলে যায়। মিস্টার লু জিনসিকে শেয়ারের কথা জানায়। জিনসি ম্যারেজ এগ্রিমেন্ট বাতিল করতে চায়। ভিড়ের কারণে নানছো জিনসিকে খুঁজে না পেলে জিনসি ব্রেকআপ করে দেয়। নানছো কপিরাইট সমস্যা মেটাতে না পারলে লেগ জিংলিং বন্ধ করে দেয়। জিনসি আমি তোমাকে ভালোবাসি বললেও নানছো বলে তাদের সম্পর্ক পেশাদার। জিনসি নানছোকে নতুন ঠিকানা দেয়। নানছো জিনসিকে ব্লাইন্ড ডেটে অন্য ছেলের সাথে দেখে মন খারাপ করে। নানছো চুক্তি বাতিলের কাগজ সই করে জিনসির কাছে পাঠায়। জিনসি ভাবে নানছো এগিয়ে গেছে। জিনসি তার 5% শেয়ার নানছোর নামে করে চিঠি পাঠায়, কিন্তু নানছো সেটা খোলে না। জিনসির কমিক অ্যানিমেশনের জন্য নির্বাচিত হয়। সে জানতে পারে নানছোর কোম্পানি সমস্যার মধ্যে আছে। জিনসি চায় তার অ্যানিমেশন নানছোর কোম্পানি বানাক। নানছো জিনসির কমিকের প্রস্তাব পায়। ইয়ান জিনসিকে কোম্পানিতে ডাকতে বলে নানছো রাজি হয়। মিটিং এ জিনসি আর নানছো পেশাদারি ভাবে দেখা করে। মিটিং এর পর নানছো এক্স কে মানানোর উপায় খোঁজে। জিয়াং তাকে পরামর্শ দেয়। তাদের মধ্যে মজার বিতর্ক হয়। নানছোর মা ফোন করে তাদের সম্পর্কের খবর জানতে চান। ইয়ান নানছোকে জিনসির সাথে চেষ্টা করার কথা বললে নানছো বলে তাদের ব্রেকআপ হয়েছে। জিয়াং অফিসের সম্পর্কে নিষিদ্ধ নোটিশ লাগায়। নানছো জিয়াং এর পরামর্শে জিনসিকে পছন্দের খাবার দিয়ে ডিনারে নিয়ে যায়। জিনসি জানায় সে নানছোকে সাহায্য করতে চেয়েছিল। নানছো বাড়ি ফিরে জিনসির চিঠি পড়ে, যেখানে শেয়ারের কথা লেখা ছিল। নানছো বোঝে জিনসির ভুল বোঝাবুঝি হয়েছে। নানছোর মা তাদের বাড়িতে এলে নানছো জিনসিকে সাহায্য করতে বলে। জিনসি রাজি হয়ে নানছোর বাড়িতে গিয়ে তাদের ছবি দেখে খুশি হয়। মা তাদের একসাথে দেখে সন্দেহ করেন। জিনসি মিথ্যা বলে যে তারা ভাড়া থাকে। মা তাদের সাথে সুপার মার্কেটে যেতে বলেন। মা নানছোকে জিজ্ঞাসা করলে নানছো জানায় কাজের চাপে জিনসি অবহেলিত বোধ করছে এবং জিনের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। নানছো জানায় সে জিনসিকে মন থেকে ছাড়েনি। মা নানছোকে বলেন এখন আমি যা বলবো তুমি তাই করবে। পরের দিন সকালে নানছো তার মায়ের কথা মতো জিনসির পছন্দের ব্রেকফাস্ট তৈরি করে আর যত্ন নেয়। জিনসি খুশি হয়ে হাসে। এরপর নানছো কোমর ব্যথার অজুহাত দিয়ে জিনসিকে হট স্প্রিং এর যাওয়ার প্রস্তাব দেয়। জিনসি কিছু বলার আগেই নানছো রাজি হয়ে যায়, যা দেখে জিনসি তাকে চোখ রাঙায়। তারা রিসোর্টে পৌঁছায়। তাদের রুমটা সাজানো দেখে জিনসি অস্বস্তিতে ভোগে। নানছো ক্ষমা চেয়ে বলে যে আগে সে শুধু কাজ নিয়ে ব্যস্ত ছিল, কোনো সারপ্রাইজ প্ল্যান করেনি। জিনসি বলে এখন দেরি হয়ে গেছে, আমি শুধু তোমার মায়ের জন্য এখানে এসেছি। এই বলে সে চলে যায়। এরপর নানছোর মা হট স্প্রিং এর বসে জিনসিকে বোঝান যে নানছো তাকে শেয়ারের জন্য নয়, বরং তার বাবার ইচ্ছের জন্য বিয়ে করতে চেয়েছিল। কিন্তু পরে সে সত্যি জিনসিকে ভালোবেসে ফেলে। তিনি বলেন জিনসি নানছোকে জীবন উপভোগ করতে শিখিয়েছে, কিন্তু তাদের বিচ্ছেদের পর নানছো আবার একা হয়ে গেছে। এইসব শুনে জিনসির মনে হয় নানছোর সাথে সম্পর্কে শেষ করা ঠিক হয়নি। সে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। মা নানছোকে বকা দেন। নানছো জিনসিকে রুমে নিয়ে যায়। জ্ঞান ফিরলে নানছো বলে আমি এখানেই বসে আছি, তোমার কিছু লাগলে আমাকে বলো। চেক আউটের সময় নানছো জিনসিকে আবার বোঝায় যে সে তাকে বাবার ইচ্ছার জন্য বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরে তাকে ভালোবেসে ফেলে। জিনসি কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি জিনসি কাজ করতে করতে নানছোর বাড়িতেই ঘুমিয়ে পড়ে। নানছো তাকে নিজের কোট পরিয়ে কপালে চুমু খায়। তখনই জিনসির চোখ খুলে। জিনসি কোট ফিরিয়ে দিয়ে বাড়িতে যেতে চাইলে নানছো তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। জিনসি প্রথমে রাজি না হলেও নানছো বোঝায় যে তারা এখন একই কোম্পানির সাথে কাজ করছে, তাই সে যেতেই পারে। পথে নানছো জানায় সে বিচ্ছেদ চায়নি, কিন্তু কোম্পানির সমস্যার কারণে সে হেরে গিয়েছিল। জিনসি প্রশ্ন করে তুমি এইসব কথা এখন
এখন কেন বলছো? নানছো বলে আমি চাইনি তুমি আমাকে ভুল বুঝো। আমি স্বার্থপর ছিলাম, শুধু নিজের কোম্পানির কথা ভাবছিলাম, কিন্তু আমি তোমাকে আমার সমস্যাগুলোর মুখোমুখি দেখতে চাইনি, আর আমি তোমাকে আমার থেকে আলাদা হতেও দেখতে পারছিলাম না। আমি জানি তুমি এটাও চাও, তাই আমরা আবার শুরু করতে পারি। কিন্তু জিনসি বলে তার ভাবার জন্য সময় দরকার এবং সে চলে যায়। জিনসি চলে যাওয়ার পর জোয়ান এসে জানায় সে তাদের কথা শুনেছে। নানছো বলে সে জিনসিকে খুব ভালোবাসে। জোয়ান বলে আমি জানি তুমি তার খেয়াল রাখবে, তাই হাল ছেড়ো না। এই বলে সে চলে যায়। পরের দিন ইয়ানকে অ্যানিমেশন সামিটে পাঠানো হয়। নানছো তাকে ইচ্ছে করেই পাঠিয়েছিল যাতে সে অফিসে জিনসির সাথে সময় কাটাতে পারে, কিন্তু সে জানতে পারে জিনসিও সেখানে গেছে। নানছো দ্রুত জিয়াংকে ফ্লাইট আর হোটেল বুক করতে বলে। জিয়াং জানতে চাইলে নানছো বলে জিনসিও সেখানে যাচ্ছে। জিয়াং বুঝে গিয়ে দ্রুত বুকিং করে। নানছো নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়। জিনসি সামিটে পৌঁছে ইয়ানের সাথে দেখা করে এবং তারা ছবি তোলে। নানছো বিমানবন্দরে অপেক্ষা করার সময় সোশ্যাল মিডিয়ায় জিনসি ও ইয়ানের ছবি দেখে। সে হিংসা অনুভব করে এবং জিয়াংকে দুপুর 2টার আগে ফ্লাইট বুক করতে বলে। ইকোনমি ক্লাসের সিট খালি থাকায় নানছো সেটাই বুক করতে বলে। নানছো ধাক্কাধাক্কি করে ইকোনমি ক্লাসে ওঠে। বাচ্চারা তাকে বিরক্ত করলেও সে নিজেকে সামলে নেয়, কারণ তার ভয় ছিল ইয়ান জিনসিকে তার থেকে কেড়ে না নেয়। সামিটে ইয়ান জিনসিকে বলে প্রথমবার তুমি যখন আমাকে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ডেকেছিলে আমার কোনো আগ্রহ ছিল না, কিন্তু তোমার কাজের প্রতি নিষ্ঠা দেখে আমার মন পাল্টায়। সে আরো বলে তুমি আমার জীবন বদলে দিয়েছো। যখন তুমি আমার আশেপাশে থাকো আমার খুব ভালো লাগে। যখন কাজের জন্য সারাদিন একসাথে থাকতাম সময়ের কোনো ধারণাই থাকতো না। সে নিজের অনুভূতি প্রকাশ করে বলে আই লাভ ইউ। জিনসি অবাক হয়ে তাকে দেখে, কিন্তু ইয়ান হাসতে শুরু করলে জিনসিও হাসে, ভাবে ইয়ান মজা করছে। ইয়ান শুধু এই ভেবে খুশি হয় যে সে তার অনুভূতি প্রকাশ করতে পেরেছে। জিনসি সেই দিনের ফাউন্টেন শো এর কথা মনে করে ভাবে হয়তো নানছো কিছু বলতে চেয়েছিল। ইয়ান বলে তুমি এখনো তাকে ভুলতে পারোনি তাই না? জিনসি মাথা নিচু করে। ইয়ান নানছোকে তাদের দিকে আসতে দেখে জিনসিকে জড়িয়ে ধরে। জিনসি প্রশ্ন করলে ইয়ান তাকে চুপ থাকতে বলে। নানছো তাদের দিকে দেখে মুখ ঝুলিয়ে ফেলে জিনসিকে ডাকে। জিনসি পেছনে ফিরতে ইয়ান তার হাত ধরে বলে আরে বাহ, কি কাকতালীয় ঘটনা। মিস্টার নানছো আপনিও এখানে এসেছেন? আমরা তো সিনেমা দেখতে যাচ্ছি, তাই এখান থেকে বের হচ্ছি। এই বলে সে জিনসির হাত ধরে তাকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু জিনসি পেছনে ফিরে নানছোকে খুঁজতে ছুটে যায়। ইয়ান হাসতে শুরু করে, কারণ সে হয়তো ইচ্ছে করে এটা করেছিল। জিনসি নানছোকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। ক্লান্ত হয়ে এক জায়গায় থামতেই নানছো অনেক বেলুন নিয়ে এসে তার নাম ধরে ডাকে। নানছো বলে আমি জানি আমার সাথে থাকাটা সহজ নয়, কিন্তু যখন তুমি আমার সাথে থাকো আমার অনেক পরিবর্তন অনুভব হয়। ভিড়ভাট্টা পূর্ণ জায়গায় তো আমারও কম ভয় লাগে। নানছো বলে আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারি না। আই লাভ ইউ। জিনসিও তার অনুভূতি প্রকাশ করে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে চুমু খায়, যা দেখে সবাই হাততালি দেয়। পরের দিন নানছো ইয়েনকে অফিসে ডেকে বলে যে সে তার আর জিনসির পরিকল্পনার কথা জেনে গিয়েছিল। ইয়েন বলে তার পরিকল্পনা ছিল নানছোকে জিনসির থেকে দূরে করা। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সামিটে ইয়েন জিনসিকে জড়িয়ে ধরে বলেছিল যে সে সত্যি তাকে ভালোবাসে, কিন্তু নানছোর সাথে দেখা করতে সাহায্য করবে। সে যা করেছিল তা তাদের দুজনে উস্কে দেওয়ার জন্য, যাতে তাদের অনুভূতিগুলো প্রকাশ পায়। এরপর নানছো জিনসিকে তার রুমে ডাকে। জিনসি আসতেই নানছো থেকে জড়িয়ে ধরে। জিনসি বলে আমরা তো ঠিক করেছিলাম অফিসের সম্পর্কে গোপন রাখবো, তাহলে কি নিয়মটা বদলানো উচিত? নানছো বলে নিজের তৈরি করা নিয়ম বদলানোর মানে নিজের গালে থাপ্পড় মারা। জিনসি কিছুটা রেগে যেতে শুরু করলে নানছো তাকে টেনে টেবিলের দিকে নিয়ে এসে চুমু খেতে শুরু করে। জিনসির হাত ভুল করে একটি রিমোটও লেগে যায়, ফলে ক্যাবিনেটের দরজা খুলে যায় এবং অফিসের সমস্ত কর্মচারী তাদের চুমু খেতে দেখতে পায়। জিনসি চোখ খুলতেই দেখে সবাই তাদের দেখছে। সে নানছোকে দূরে সরিয়ে দেয় এবং তারা দুজনেই লজ্জা পেয়ে পিছনে ফিরে যায়। তখনই জিয়াং আসে। অফিসের ষষ্ঠ নিয়মটা সরিয়ে দিয়ে বলে যে এখন থেকে যে কেউ যে কোনো সম্পর্ক আসতে পারে। 6 মাস পর নানছো লেগ জিংলিং এর জন্য পুরস্কার পেতে চলছে। নানছোর আওয়াজ আসে যে সে জিনসিকে প্রপোজ করার অনুশীলন করছিল। যেহেতু তার রুমে স্পিকার চালু ছিল তাই তার কথা সবাই শুনতে পাচ্ছিল। জিনসি ছুটে গিয়ে তার কাছে যায়, স্পিকার বন্ধ করে দেয় আর বলে এভাবে কেউ প্রপোজ করে? এটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমি এমন প্রপোজাল গ্রহণ করব না। এরপর নানছো জিনসিকে একটু সুন্দর ফুলের সাজানো জায়গায় নিয়ে যায়। হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করতে গিয়ে বলে জিনসি তুমি আমার জীবন বদলে দিয়েছো, তুমি আমার মানসিক সমস্যাও ঠিক করে দিয়েছো। আমি এখন তোমাকে আমার থেকে আলাদা হতে দেব না। পকেট থেকে আংটি বের করতে গিয়ে তার নিচে পড়ে যায়। নানছো উঠে বলে না না আমি আবার করব। সে আবার ভেতর থেকে এসে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে? জিনসি রাজি হয়ে যায়। নানছো তাকে আংটি পরায় এবং দুজন চুমু খায়। এরপর নানছো জিনসিকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়। জিনসি আবেগপ্রবণ হয়ে বলে আমি আর আমার ভাই সবসময় এই বাড়িটা কিনতে চেয়েছিলাম, তুমি আমার জন্য এটা করেছো, অনেক ধন্যবাদ। আমি তোমার ঋণ কিভাবে শোধ করব জানি না। নানছো বলে তুমি শুধু সবসময় আমার সাথে থাকো আর খুশি থাকো, আমার জন্য এটাই যথেষ্ট হবে। সে তাকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু তখনই অফিসের সমস্ত কর্মচারী আর তার মা একজন ওয়েডিং প্ল্যানার নিয়ে চলে আসেন। মা বলেন বিয়ে এখানেই হবে, তাই বাড়িটাকে ভালোভাবে সাজিয়ে দাও। জোয়ান আর শুয়া আসে এবং জোয়ান নানছোকে বাড়িটা কেনার জন্য ধন্যবাদ জানায়। এরপর জিনসি আর নানছোর বিয়ে হয়ে যায়। একদিন সকালে জিনসি শার্ট পরে খাবার নিতে গেলে নানছো তাকে জিজ্ঞাসা করে তুমি কি এভাবে ডেলিভারি নিতে গিয়েছিলে? দেখো তোমার শার্টের বোতামও ঠিক মতো লাগানো নেই। সে তার শার্টের বোতাম খুলে দিতে যাচ্ছিল। জিনসি তাকে থামিয়ে বলে এটা তুমি কি করছো? নানছো তাকে বিছানায় ফেলে
দেয় আর বলে এখন তো উইকেন্ড, আর যেহেতু তুমি আমাকে জাগিয়েছো তাই তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই বলে সে তাকে চুমু খেতে শুরু করে। এখানে আমরা দেখি জিনসি এখন হ্যালো মিস্টার গো নামের একটি কমিক নিয়ে কাজ করছে। আর এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।